প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি জীবন যেখানে যেমনের 58তম পর্বে। এবং আজকে আমার সাথে যিনি রয়েছেন, মোস্ট হ্যান্ডসাম গাই, এবং আমাদের চলচ্চিত্রের এই দৃশ্যপট বদলানোর যে 4-5 বছরের যে ধারাবদলের একটা প্রক্রিয়া যাচ্ছে, তার ভেতরে অন্যতম একজন সদস্য আমি বলবো। তার নাম তাসকিন রহমান। এদেশের অত্যন্ত জনপ্রিয় একটা নাম, এবং খুব অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়াটাও আসলে অনেক ভাগ্য এবং পরিশ্রমের ব্যাপার। সেদিক দিয়ে এই ছেলেটি ভীষণ লাকি। আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ ওর গেস্টার, ওর পার্সোনালিটি এবং ওর যে কমিটমেন্ট। এই বিষয়গুলো আসলে তরুণদের ক্ষেত্রে সবসময় বলা হয় যে খামখেয়ালি, অনেক রকম উদারপনা থাকে, কিন্তু তাসকিনের ব্যাপারে একেবারেই ডিফারেন্ট। সেটা তার ডিরেক্টর, প্রোডিউসার থেকে শুরু করে এন্টায়ার ইন্ডাস্ট্রির অনেকেই তার সম্পর্কে এই মন্তব্যটা করেন। এটা অবশ্যই তাসকিনের জন্য বড় একটা পাওয়া, বড় একটা ব্লেসিংস। অবশ্যই তার বিহেভিয়ার, নেচার দিয়ে সেটা অর্জন করেছে। তাসকিনের অন্যান্য পরিচয়, ক্যারিয়ারের পরিচয় আপনারা সবাই জানেন। অভিনেতা, এবং খুব ক্যারিয়ারে যদি তার একেবারে শৈশবকাল থেকে যদি আসি, তাহলে অনেক বছর ধরেই সে অভিনয়, শিল্প, সংস্কৃতি, পারিবারিকভাবেই সে এই অঙ্গনের সাথে জড়িত। আমি ওয়েলকাম জানাচ্ছি আমার সাথে। তাসকিন, কেমন আছো? আসসালামু আলাইকুম তানভীর, কেমন আছেন? সবাইকে সালাম আলাইকুম। ভালো আছি, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। এখন আসলে আমাদের দেশে যখন কথা বলছি, তখন থার্ড ওয়েভ যাচ্ছে করোনার, এবং আগামীকাল লকডাউন। তোমার কি মনে আছে গত করোনা শুরু হবার সময় তোমার সাথে একটা লাইভ হয়েছিল? ঠিক একটা বছর পর আবারও এই লাইভটা হচ্ছে। তো এই এক বছরে আসলে অনেক কিছু চেঞ্জেস হয়েছে। পাশাপাশি শুরুতে আমি একটু শুনতে চাই যে গতকালকে তোমার একটা ছবির ট্রেলার লঞ্চ হলো, শান। না, গতকাল অনলাইনে যে একটা গেট টুগেদার হয়েছিল, ওটায় আমি জয়েন করিনি। অবশ্যই দেশে না থাকার সেটা একটা কারণ। আর টিজারটা আর যতটুকু ফিডব্যাক শুনলাম, খুব ভালো, পজিটিভ রেসপন্স সো ফার। আর ছবিটা খুবই, আমার মনে হয়, ভেরি অপটিমিস্টিক এই ছবিটা নিয়ে আসলে। কারণ স্টোরির দিক থেকে শুরু করে যে প্লটটা বা কাস্টিং, আর এম এম রাহিম আমাদের যে ডিরেক্টর, তার ডিরেক্টরিয়াল স্কিলের থেকে বড় কথা হচ্ছে তার যে পিপল স্কিল, সেটা খুবই ভালো। এবং পুরো আমরা তো অনেকদিন ধরে কাজ করছি এই ছবিটার জন্য। আমরা আচ্ছা। শুরু করলাম 2019-এর ফার্স্টে, আমরা আসলে আমি সাইন করি ছবিটার জন্য। তো তখন থেকে আমরা ছবিটার মোটামুটি কাজ শুরু করলাম, এবং আমাদের পুরো টিমটা এত এত ক্লোজ নিট হয়ে গেছি আমরা, আর পুরো একটা ফ্যামিলির মতো। 2019 থেকে আমাদের কাজ শুরু, মাঝখানে একটু গ্যাপ ছিল অবশ্য, কিন্তু তারপরে আবার করোনার পরেও আমরা শুট করলাম, করোনার আগে পর্যন্ত শুট করেছি। তো খুবই একটা একটা ফ্যামিলির মতো একটা সুন্দর টিম নিয়ে আমরা কাজ করলাম। এবং আমাদের অ্যাকশন ডিরেক্টর আব্বাস আলী মুঘল ভাই, যিনি বম্বের খুব নাম করা একজন অ্যাক্লেইমড অ্যাকশন ডিরেক্টর, তাকে নিয়ে আমরা কাজ করেছি। আমি খুব হ্যাপি এই ফিল্মটার ওভারঅল প্রোডাকশন, আউটলাইন, ক্রাইটেরিয়া এবং ম্যানেজমেন্ট নিয়ে ভেরি আচ্ছা, অপটিমিস্টিক। আচ্ছা। তাসকিন, তোমার জন্য তোমার ক্যারিয়ারের একদম শাইনিং পিরিয়ডে কোভিডটা তোমার ক্যারিয়ারের কেমন ক্ষতি করলো? খুবই আনফর্চুনেট আসলে, শুধু আমার জন্য না, আমি বলবো পুরো ইন্ডাস্ট্রির জন্য এটা একটা বড় ধাক্কা, পুরো বিশ্বের জন্য তো একটা বড় ধাক্কা ছিল। একদম। কিন্তু আমাদের আসলে আমরা মিডিয়া সেক্টর বা অন্যান্য সেক্টর, আমরা এত থ্রাইভিং অ্যাজ এ কান্ট্রি, আর আমরা খুবই হার্ড ওয়ার্কিং একটা নেশন, আমি বলবো, ইন টার্মস অফ লট অফ থিংস। কিন্তু আমার জন্য একটা পার্সোনালি যদি বলি, এটা আনফর্চুনেট একটা জিনিস ছিল। কারণ যখন ব্রেকডাউনটা হয়, প্যান্ডামিক যখন আসলো, তখন বেশ কিছু ছবির শুট আমরা করছি, অপারেশন সুন্দরবনের শুটিং আমরা তখন ফুল ফ্লেজড করছিলাম, তখন ওটা আটকে গেল। এবং আরো কয়েকটা ছবির কাজ হয়তো এতদিনে শেষ হয়ে যেত যদি লকডাউনটা না হতো। তো আম, আরো খারাপ হতে পারতো জিনিসটা হয়তোবা, কিন্তু যতটুক লস হওয়ার হয়েছে, কিন্তু ওটা ইনশাল্লাহ কাটিয়ে উঠতে পারবো মনে হয়। কিন্তু ইটস কোয়াইট আনফরচুনেট। ক্যারিয়ারের সাকসেস টাইমে, এবং তুমি অবশ্যই প্রথম ছবির কথা বলবে, এর পরবর্তীতে অর্থাৎ ইন্ডাস্ট্রিতে আসার পর কে কে হেল্প করেছে তোমার এই শোবিজ ইন্ডাস্ট্রিতে? কার কার নাম বলতে চাও? সেটা ডিরেক্টর হোক, প্রডিউসার হোক, বা অন্য কেউ। শুরু থেকে যদি ধরি, তাহলে তো অবশ্যই অনেক কৃতজ্ঞ দীপঙ্কর দীপনদা, তারপর সানি সানোয়ার ভাই। এরপরে আমার পরিচয় হয়েছে আরেকটা প্রোডাকশন, জ্যাজ মাল্টিমিডিয়া, আজিজ ভাই।
তাদের সাথে। তারপর এম রাহিম, যিনি কাজ করেছেন অ্যাজ এ ডিরেক্টর আমাদের শান মুভিটার জন্য, সেই প্রোডাকশনটা খুব ভালো ছিল। তো আমি বলবো ইনিশিয়ালি আমার আমার ক্যারিয়ারে, তারপর তানিম রহমান অংশু, আমার ভাই, যার সাথে আমার কিছু কাজ হয়েছে ফার্স্টের দিকে। তো ইনিশিয়ালি আমার এই কজনের নাম অ্যাটলিস্ট বলতে হবে, তাই দীপঙ্কর দীপন দাস, আনিস আমার ভাই, তানিম রহমান। আহ, এই তো, আমি তাদের কাছে যাক, খুবই গ্রেটফুল কয়েকটা ভালো প্রজেক্ট অবশ্যই করার আমি সুযোগ আমিও আছে। আমিও গেস করছিলাম এই এই কজনের নামই আসবে তোমার কাছে। এবং এবার একটু খুব কাঙ্ক্ষিত প্রশ্ন এবং একটা বিভ্রান্তি ছড়িয়েছে যে অনেকদিন হঠাৎ করে গ্যাপ কেন? তাসকিন নেই কেন? এর ভেতরে একটা পত্রিকায় খবর এসছে যে তুমি ভীষণ অসুস্থ, তোমার ব্রেইন সার্জারি হচ্ছে। আমরা তো ভয় পেয়ে গেলাম। আসলে মূলত কি হয়েছিল, কবে থেকে? একটু বিস্তারিত যদি তুমি দর্শকদের ক্লিয়ার করো বিষয়টা। হ্যাঁ, একটা জিনিস না বলেই না, সেটা হচ্ছে ব্রেইন সার্জারি যে খবরটা, এটা আসলে ভুল তথ্য। আমি ব্রেইন সার্জারি জিনিসটা আসলে খুবই ইন্টেন্স, আমার ব্রেইন সার্জারি হয়নি। আমার যেটা হয়েছে সেটা হচ্ছে আমার অপটিক্যাল নার্ভের উপর একটা চাপ পড়াতে আমার একটু অপটিক্যাল নার্ভ যেটা যেটা চোখের সাথে কানেক্টেড থাকে ব্রেইনে, এবং তখন অপটিক্যাল নার্ভের উপরে চাপ পড়লে যেটা হয় সেটা ভিশন একটু কম্প্রোমাইজড হয়ে যায়। তো আমার জাস্ট অপটিক্যাল নার্ভে চাপ পড়ায় আমি একটু ব্রেক নিলাম, আমার একটা সার্জারি হয়েছে সিডনিতে। তো এই কারণে আমি নভেম্বরের দিকে দেশের থেকে চলে এসেছি সিডনিতে ট্রিটমেন্টের জন্য। সো ট্রিটমেন্টের কারণেই মূলত এই গ্যাপটা নেওয়া, এবং আশা করছি খুব শীঘ্রই আবার সুস্থ হয়ে আবার কাজে ব্যাক করতে পারবো। কিন্তু এই মুহূর্তে আমি, যেহেতু সার্জারি হয়েছে আমার জানুয়ারিতে একটা, এবং ফেব্রুয়ারিতে আরেকটা হচ্ছে, সো আবার কাপল অফ ফলো আপস আছে। এই ফলো আপস গুলোর পরে ডক্টরের অ্যাপ্রুভাল পেয়ে আমি ইনশাল্লাহ দেশে ফিরে এসে আবার যতগুলো কাজ, দুটো ছবির কাজ যে এই মুহূর্তে স্থগিত আছে, সেটা একটা হচ্ছে গিরগিটি, আর একটা আচ্ছা, একটা গিরগিটি আর একটা ওস্তাদ, এই দুটো ছবি কাজ সম্পন্ন করতে হবে, আর বেশ কিছু ছবি ডাবিং এখনো বাকি আছে। আচ্ছা, কিন্তু আচ্ছা। মিশন এক্সট্রিম এপিসোড 1, যেটা আমরা ইনশাল্লাহ ঈদে রিলিজ দেওয়ার কথা আছে আমাদের, ওইটার ডাবিং সম্পন্ন হয়েছে আমাদের, আমি দেশে থেকে ওটা করে এসেছিলাম। আর একটু কাজ বাকি ছিল, ওইটা আমি সিডনিতে ওটা আমি কমপ্লিট করে ওদেরকে সেন্ড করে দিয়েছি ফুটেজ গুলো। আর শানের ডাবিংটাও এখান থেকে করে আমরা পাঠিয়ে দিই। বাহ! ফাইন। সেক্ষেত্রে আমি তাসকিন একটু জানতে চাই যে আহ, উম, মাত্র বছর 2 হয়েছে বিবাহের, এবং পরিবার নিয়ে এই বিষয়টা থাকে না যে একটা পিছুটান বা একটু সংশয় থাকে যে এই প্যান্ডেমিক টাইমে থাক কি দরকার এত ঝামেলার। আরো অন্তত তুমি অস্ট্রেলিয়ায় যেহেতু তোমার নিজস্ব এস্টাবলিশমেন্ট আছে, আপাতত বাংলাদেশে আসার দরকার নাই, এই ধরনের কোনো রিকোয়েস্ট তাসকিন? আমি আসলে প্রথম থেকেই আহ, যখন আমি কাজ করার সময় আমি হঠাৎ করে আমি তো বিয়েটা করে ফেলি, তখন থেকে আসলে আমি যথেষ্ট পজিটিভ সাপোর্ট পেয়ে আসছি ফ্যামিলির থেকে। কারেক্ট। তাদের থেকে কখনো আমার কোনো নেগেটিভ কোনো ধরনের ভাইব আমি পাইনি, সবসময় দে হ্যাভ বিন ভেরি পজিটিভ। আর যেহেতু ইটস এ পার্ট অফ মাই লাইফ, এটা আমার একটা প্রফেশন, সো ওই দিক থেকে তারা যথেষ্ট রেসপেক্ট করে আমার প্রফেশনটা। কিন্তু প্যান্ডেমিক এর সময় আসলে যেটা, আমরা সবাই তো ঘাবড়ে গিয়েছিলাম যে কি হবে, হলে মানুষ যাচ্ছে না। এবং আমরা যারা ফিল্মে কাজ করি, আমাদের তো সবচেয়ে বড় স্বপ্নটা থাকে যে হল ভর্তি করে মানুষ হুম, হুম, হুম। আমাদের ছবিটা দেখতে যাবে, ছবি হাউসফুল থাকবে, অথবা অ্যাটলিস্ট একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ একটা ক্রাউড আমাদের ছবিটা দেখবে। তখন আমাদের আসলে আমি ফ্যামিলির থেকে ওই সাপোর্টটা আরো ভালো সাপোর্ট পেয়েছি, যে আমরা সবাই আশা করছিলাম সিচুয়েশন যেন ভালো হয়ে যায়। কিন্তু আমি অসুস্থ হওয়ার পরে সভাপতি ফ্যামিলি বলেছে যে একটু ব্রেক নেওয়াটা হয়তো দরকার। আমিও মনে করি যে অবশ্যই শরীর ভালো থাকাটা, স্বাস্থ্য ভালো থাকাটা আল্লাহ একটা জরুরি। নেয়ামত। হ্যাঁ, তো এদিক থেকে চিন্তা করলে আমি আসলে আমার বাবা মা, আমার ফ্যামিলি যে সাইড আছে, এক্সটেন্ডেড ফ্যামিলি, তারা সবাই বলেছে একটু ব্রেক নিয়ে পুরোপুরি সুস্থ হয়ে আবার কাজে ব্যাক করাটা হয়তো ভালো হবে। কিন্তু আমি কখনো কোনো উৎসাহই পেয়েছি সবসময় আমার ফ্যামিলি আচ্ছা, থেকে আচ্ছা। আসলে। সেই জায়গায় এই যে তুমি যে বলল খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা আমারও একটা আলোচনার বিষয় ছিল। যে সিনেমা হলের চর্চাটা আগামী মানে আগামী দিনগুলোতে কতটা থাকবে, সেটা একটা বড় সংশয়। তো সেই জায়গা থেকে ওটিটি প্ল্যাটফর্ম বা ডিজিটাল পদ্ধতিতে সিনেমাটা বিজনেস ভায়াবল করার বিষয়ে বাংলাদেশের যে কজনের সাথে কথা হয়েছে বা কাজ হচ্ছে তোমার ডিরেক্টর প্রডিউসার, তারা কতটা আধুনিক বলে মনে করো? তারা কি সেই পুরনো সিনেমা হলে কটা রিলিজ হবে সেই ধারণায় আছে, নাকি তারা বিকল্প উপায়ে ছবি থেকে আয়ের একটা পথ খোঁজার চেষ্টা করছে? তোমার কাছে কি মনে হচ্ছে?
আমি আসলে এখন পর্যন্ত যে কটা ছবি করেছি বা যেগুলো ছবি এখনো রিলিজের অপেক্ষা আছে, এগুলো সব বিগ স্ক্রিন ফিল্ম। আমি যদি পার্সোনাল অ্যাসপেক্ট থেকে বলি, আমি যদি আমার আমার নিজের ওপিনিয়নটা যদি বলি, আমার মনে হয় এই হুম, ছবিগুলো আসলে হলে রিলিজ দেওয়ার মতোই ছবি। এগুলো ওটিটি প্ল্যাটফর্ম অবশ্যই একটা অনেক পজিটিভ আর অনেক প্রমিসিং একটা প্ল্যাটফর্ম, কিন্তু এই ছবিগুলো আসলেই সিনেমা হলের জন্য। কাজে সিনেমা হলে যদি এই ছবিগুলো রিলিজ না পায়, তাহলে পার্সোনালি আমি অ্যাজ ওয়েল এজ আমাদের প্রোডাকশন, আমি পার্সোনালি একটু দুঃখই পাবো জিনিসটা, কারণ আমি মনে করি এগুলো সিনেমা হলের ফিল্ম। কারেক্ট। কিন্তু এবং ওটিটি একজন ফিল্ম প্ল্যাটফর্মে অ্যাক্টরের আমার তো স্বপ্নের জায়গাটাই থাকে যে সিনেমা হলে তার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি ওটিটি প্ল্যাটফর্মেও আসলে বেশ কিছু, আমি দেশ থেকে সিডনিতে ট্রিটমেন্টের জন্য চলে আসার আগেও আমার একটা ওটিটি প্ল্যাটফর্মে একটা সিরিজ শুরু করার কথা ছিল, এবং বেশ কিছু স্ক্রিপ্টও এসেছে। ওটিটি প্ল্যাটফর্ম ইজ ভেরি কনভিনিয়েন্ট, এবং মানুষের সবার হাতে তো এখন সেলফোন, হুম। ইটস ভেরি কনভিনিয়েন্ট। কিন্তু আমার মনে হয় যুগের সাথে তাল মিলিয়ে সব প্রডিউসাররা ওইদিকে ইনভেস্ট করছেন, আর ভালো ভালো কিছু স্টোরিজ, ভালো ভালো কিছু প্রজেক্ট ওটিটিতে আসছে। কিন্তু আই পার্সোনালি প্রেফার সিনেমা। আমি আমি সিনেমাটা প্রেফার। হ্যাঁ, একদমই। এটাই নায়কোচিত কথা হওয়ার কথা ছিল। এনিওয়ে, তাসকিন, খুবই সারপ্রাইজ হই আমরাও আলোচনা করি যে ধরো তুমি যেই মার্জিনের বেতন নিয়ে কাজ করো অস্ট্রেলিয়ায়, এবং যে ক্যারিয়ার তোমার আদার পাশাপাশি যেই ক্যারিয়ার তোমার ওখানে, সেই জায়গা থেকে এই যে পোড় খাওয়া একটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে তুমি ফিল্মকে ভালোবেসে আসছো, আহ, এই প্যাশনটা, অনেকে বলছে যে তাসকিন হয়তো খুব বেশি দিন থাকবে না, আবার হয়তো সেই ব্যাক টু ব্যাক ব্রেড এন্ড বাটারে চলে যাবে। তোমার স্টেটমেন্টটা নিতে চাই। ধরো এই অসুস্থতার ভেতরেও তুমি বলছো যে আমি খুব শিগগিরই এই রিকভারি করার পরপরই আমি বাংলাদেশে ফিরবো। পেশাদারিত্বের জায়গায়, আর্থিক আর্নিং এর জায়গায় কি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি তোমাকে সেইটা সার্ভ করে, যেটাতে তুমি সন্তুষ্ট? আমি যখন ইনিশিয়ালি ফিল্মে বা মিডিয়াতে বাংলাদেশে আবার, আগে তো অনেক কাজ হতো, তখন তো আরো ছোট ছিলাম, হুম, কিন্তু তারপরে সিডনিতে চলে আসার পর আমি এখানে লাইভ শুরু করি, এখানে কাজ শুরু করি, আমি স্টাডি কমপ্লিট করলাম। তো তারপরে আবার 2013-এর দিকে যখন দেশে ব্যাক করলাম, আমি এগুলো সবকিছু জেনে বুঝেই আসলে ব্যাক করেছিলাম। আমি জানি যে এই আমাদের এই যে সেক্টরটা, এটা খুবই প্রমিসিং, এন্ড ইউ হ্যাভ টু হ্যাভ এ ভেরি পজিটিভ মাইন্ড। এবং আমি আসলে বেশ কিছু রিসার্চ করে দেশের মানুষের, যেহেতু আমরা মিডিয়ার সাথে আমাদের ফ্যামিলিটা সম্পৃক্ত, আমি ওগুলো স্টাডি করে বা ওগুলো ফোরকাস্ট করে আসলে আমি দেশে ব্যাক করেছিলাম। আমি জানতাম যে there will be ups and downs, there will be speculation, সবকিছু হয়তো there will be challenging moments। আমি এগুলো কারেক্ট। একটু কিছুটা অ্যান্টিসিপেট করেই আসলে আমি দেশে ব্যাক করেছিলাম। আর হ্যাঁ, আমার লাইফ সিডনিতে অবশ্যই সেই কমফোর্টেবল হিসাবের আর সাথে বাস্তবতাটা কতটা ছিল, মানে বাস্তবতা কি তার চেয়েও খারাপ ছিল ইন্ডাস্ট্রি? শুরুটা খুব সুন্দর করে হয়েছিল, এবং আমি বলবো থ্রু আউট দ্য হোল প্রসেস আমার আমার জার্নিটা এখন পর্যন্ত যতটুকু হয়েছে, ইটস ভেরি পজিটিভ। আমি খুবই এনজয় করেছি, আমার ভালো ভালো সুযোগ হয়েছে ভালো ভালো প্রোডাকশনের সাথে কাজ করার, ডিরেক্টরদের সাথে কাজ করার, ভালো ভালো গল্প নিয়ে কাজ করার। তো আমি বলবো এটা আমার জন্য একটা সোফার একটা যথেষ্ট একটা পজিটিভ একটা জার্নি হয়েছে। আম, কিন্তু আমি সবসময় নিজেকে একটু একটা পজিটিভ ভাইবের মধ্যে এবং পজিটিভ মেন্টালিটির মধ্যে রাখার চেষ্টা করি। আর আরেকটা জিনিস খুব স্ট্রং ভাবে আমি বিলিভ করি, সেটা হচ্ছে আমি কখনো কোনো রিগ্রেট রাখতে চাই না। যেহেতু আচ্ছা। আমি সবসময় কালচারাল মেন্টালিটি বা কালচারাল ফ্যামিলি থেকে আমার আসা, আমি জানতাম যে আহ, আমি বিশ্বাস করি যে আমরা যারা বিদেশে থাকি, ইউ লার্ন সার্টেন থিংস, ইউ লার্ন, দেন ইউ গো ব্যাক টু ইউর কান্ট্রি এন্ড দেন ইউ সার্ভ। তো আমি সবসময় এটা মনে করতাম যে আচ্ছা ঠিক আছে, বিদেশে তো সারা লাইফ কাটিয়ে দেওয়াটা যায়, এটা তো আসলে আহ, খুব বড় কোনো ব্যাপার না, এটা হ্যাঁ ভালো লাইফ যেটাই। আর কিন্তু বাংলাদেশে তো আসলে আমার দেশ বাংলাদেশ, এবং নিজের দেশের জন্য কিন্তু একটা মানুষের টান সবসময় থাকে, এবং নিজের দেশে কিছু একটা করা বা নিজের দেশের এনভায়রনমেন্টের মধ্যে ওই স্পেকট্রামে কিছু একটা করার আহ, ইচ্ছা বা খোরাক সবার মনের মধ্যেই সবসময় থাকে। তো আমি ওই দিক থেকে চিন্তা করলাম যে আসলে আমার নিজের দেশের সাথে কিছু করি বা নিজের দেশের থেকে কিছু একটা করি, দেখি কি হুম, হুম। ধরনের ফিডব্যাক আসে। ফিডব্যাকটা যখন ভালো আসলো বা পজিটিভ আসলো, তখন আম, আমার দায়িত্ববোধ আরো বেশি বেড়ে গেল, আমার মধ্যে উৎসাহটা স্পৃহাটা আরো বেড়ে গেল। আম, কিন্তু আমি আসলে কখনো সোজা বা খুব সহজ রাস্তা থেকে আমার কাছে চ্যালেঞ্জেস গুলো ভালো লাগে। আচ্ছা, আর আচ্ছা। যখন মানুষ নিজের দেশের মানুষ যখন অ্যাপ্রিসিয়েট করে কিছু, হুম, হুম। তখন কিন্তু এটা অন্য ধরনের একটা ফিলিং। হ্যাঁ, তো আমি
আমি জিনিসটাকে আসলে একটা খুব পজিটিভ দিক থেকে দেখিয়ে আমি দেশে ব্যাক করেছি, আর আমি এটা করতে থাকবো নো ম্যাটার হোয়াট। কারণ আমি চাই না যে আমার মধ্যে কোনো রিগ্রেট থাকবে যে আমি নিজের দেশে থেকে কিছু করলাম না। বাহ! দারুণ। আ সেক্ষেত্রে তোমার এই যে নভেম্বর থেকে তুমি অস্ট্রেলিয়া আছো এবং চিকিৎসা প্রক্রিয়া এখন অনেকটা ভালোর দিকে। খুব শিগগিরই হয়তো আমরা তাসকিনকে দেশে পাবো, দেশে মিট করতে পারবো। ইনশাআল্লাহ। সেই জায়গা থেকে এই সময়টাতে আ আ নিশ্চয়ই অনেকের সাথে যোগাযোগ হয়েছে বা তোমার খোঁজ খবর নিয়েছে? জি, অবশ্যই। আমি প্রথমে আসার পর ট্রিটমেন্টের পর আমি খুব একটা সেল ফোন বা ল্যাপটপ বা কোনো আহ, খুব একটা খুব একটা ফোনে অ্যাক্টিভ ছিলাম না। একটু হুম, তো হুম। ব্রেক নিতে হয়েছে। এখন আসলে আমি আবার মোর ফ্রিকোয়েন্ট কানেকশন রাখছি, যোগাযোগ রাখছি, দেশের আচ্ছা। খবর রাখছি সবসময়। আর এটা আসলে হতে পারে, এটা এটা অসুস্থতা বা এটা স্পোর্টসম্যানদের সাথে হয়। আমরা যেহেতু মানুষ, আমরা তো এট দি এন্ড অফ দ্য ডে হুম, আমরা তো মানুষ। তো আসলে শরীর খারাপ বা যে কোনো অসুস্থতা এটা হতেই পারে। সারপ্রাইজিংলি এনাফ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার এখন পর্যন্ত করোনা হয়নি। আমি শুটিং কিন্তু সেটাই আমি করেছি প্রশ্নটা সেটাই রাখতাম করোনা যে করোনা 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 কোভিড এ লকডাউনের তুমি আক্রান্ত পরপরই। হওনি। এটা একটা ব্লেসিংস। এক্স্যাক্টলি, করোনা লকডাউনের পরপরই কিন্তু আমি ফুল ফ্লেজ শুটিং করেছি। আমি বিভিন্ন লোকেশনে যে শুটিং করেছি, এমন এমন জায়গায় যে শুটিং করেছি যেখানে যাওয়ার কথা না, কিন্তু তারপরে যেহেতু মনের মধ্যে সবসময় কাজের একটা খিদা, আমি স্ট্রেইট ওখানে যে শুট করেছি। কিন্তু আমি এবং অনেকবার, আমি মনে হয় সোফার 10 বার অ্যাটলিস্ট টেস্ট করা হয়েছে হিয়ার এন্ড দেয়ার, যে কোনো কারণে। যেমন ইন্ডিয়াতে যখন ট্রিটমেন্টে গিয়েছিলাম তখনও করতে হয়েছে, দেশে ফিরে এসে আরো 2-3 বার করতে হয়েছে, সিডনিতে আসার পর 4 বার করতে হয়েছে, কারণ কোয়ারেন্টিনে যখন ছিলাম 14 ডেজ তখন আরেকবার করতে হয়েছে। একেবারেই আলহামদুলিল্লাহ আমার করোনা হয়নি এখন পর্যন্ত। আর আর এই অসুস্থতাটা যদিও একটা, আমার অবশ্যই মন খারাপ তো হয়, হঠাৎ করে অসুস্থ হয়ে দেশে থেকে চলে এসে ট্রিটমেন্ট করতেছে, বাট এর থেকেও খারাপ হয়তো কিছু হতে পারতো, কিন্তু হয়নি। সেটাই, তো সেটাই। অপটিমিস্ট এবং আশাবাদী থাকাটাই আসলে সবচেয়ে বড় বিষয় যে আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন এর থেকে হয়তো খারাপভাবে রাখতে পারতেন কিন্তু সেটা রাখেননি। অবশ্যই। তো এই আর এটা সময়টাতে শুনে আমার অনেক অনেক উৎসাহ পাচ্ছি, ইন্সপিরেশন পাচ্ছি এবং এনকারেজমেন্ট পাচ্ছি দেশের সবার থেকে। সবাই আমাকে বলছে যে খুবই মিস করছি তো আপনাকে, আপনি ফিরে আসুন, কাজগুলো শেষ করুন। এবং আমার নিজের তো একটা দায়িত্ববোধ বা একটা রেসপন্সিবিলিটি অবশ্যই আছে, বিকজ দেয়ার হ্যাজ বিন ইনভেস্টমেন্ট অফ টাইম, মানি, এভরিথিং। সো আমি খুবই অপেক্ষা করে আছি যে কতদিনে আরেকটু সুস্থ আমি দেশে ফিরে কাজগুলো শেষ করবো। সেটা একদম শিল্প মনের যে ক্ষুধাটা থাকে এবং পারিবারিকভাবেই যেহেতু সেই বিষয়টা আছে তোমার ভিতরে। আ উম তো তুমি ওটিটি প্ল্যাটফর্ম এর কাজের কথা বললে। এখন কিন্তু চঞ্চল ভাই থেকে শুরু করে আরফিন শুভ থেকে শুরু করে সবাই কিন্তু বিভিন্ন দেশি বা ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম এ কাজ করছে খুব রেগুলারলি এবং তারা সাইন করছে, গল্প পড়ছে, নতুন আ নিত্য নতুন মানে কাজের আপডেট দিচ্ছে। তোমার ঢাকায় ফিরে কি এরকম কোনো প্ল্যান আছে কিনা? কারণ ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি ওটিটিতেও সমান গুরুত্ব দিয়ে অনেকে কাজ করছে। আ তোমার অবশ্যই, প্ল্যানটা কেমন? ডেফিনেটলি 100%। ওটিটি প্ল্যাটফর্মে সো মানে ফার অ্যাজ সিরিজের ফার কথা বলছি। বিভিন্ন ওয়েব সিরিজের কথা বলছি। ভালো ভালো প্রোডাকশন এবং ভালো প্লট এবং গল্প থাকলে অবশ্যই আমি কাজ করব। এবং কথা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে বেশ কয়েকটা প্রজেক্টে। তো আমার খুবই উৎসাহিত, অবশ্যই ওটিটি প্ল্যাটফর্মে কাজ করলে আমার ভালো লাগবে। কিন্তু যাক অবশ্যই বেছে বেছে কাজ করতে হবে। মানে কোয়ান্টিটি থেকে কোয়ালিটিটাকে সব থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। সো আমি চাই না যে অনেক কাজ করলাম ওটিটিতে কিন্তু মানে কোয়ালিটিটা ফিডব্যাকটা ওইভাবে মেনটেন আসলো হতো। না বা রেসপন্সটা ওভাবে পাওয়া গেল এক্স্যাক্টলি। না। আমি চাচ্ছি না যে, যেহেতু ইয়েস মানি ইজ ইম্পর্টেন্ট, মানিটা অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু আমি চাই না যে শুধু টাকার জন্য কাজ করে আম, অনেক কাজ করলাম কিন্তু মানুষ দেখে বললো যে আচ্ছা, আহ, খুব ফ্রিকোয়েন্ট কাজ করার থেকে আমি কোয়ালিটি কাজ মেনটেন করতে চাই আসলে। মানে বাহ! যেন চমৎকার এবং কোয়ালিটিটা মেনটেন হয়, আর আমি যেন সেক্ষেত্রে মানুষ। বাজারে একটা রিউমার আছে কিন্তু তাসকিন। যে তুমি বেশ মানে অন পেমেন্ট এ বেশ স্যাক্রিফাইস করো এবং খুব ফ্লেক্সিবল। প্রোডিউসার, ডিরেক্টর থেকে শুরু করে তাসকিনকে খুব রিজনেবল ইয়েতে পাওয়া যায়। এটা কি সত্যি কিনা? কারণ খুব আমি তো মনে করি যে তাসকিন ওয়ান অফ দ্যা মোস্ট এক্সপেনসিভ তারকা হওয়ার কথা। এবং এই রেশিওটা তারকাদের বা তোমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ধরো এই ৪-৫ বছর কাজ করছো বা ২-৩ বছর। আ আ পেমেন্ট রেশিওটা কেমন আসলে? বা আমি অঙ্কটা শুনতে চাচ্ছি না। কিন্তু এর ফ্লেক্সিবিলিটি অর্থাৎ তুমি একটা হিট দিলে তার পরবর্তীতে বাড়ানো যায় কিনা প্রোডিউসার এর কাছ থেকে?
চাওয়া যায় কিনা বা সেই জায়গাটা হ্যাঁ, থাকে অবশ্যই কিনা? এটা চাওয়া যায়, যেহেতু আমার কাছে আসলে কাজটা ইম্পর্টেন্ট। আমার হয়তো হুম, এটা একটা শুনতে হয়তো একটু উইয়ার্ড লাগবে, কিন্তু আমার কাছে আসলে কাজটা খুব ইম্পর্টেন্ট। আমি আসলে কাজ করতে পছন্দ করি। আর যেটা একটু আগেই বললাম, মানিটা অবশ্যই ইম্পর্টেন্ট, এবং আমি একটা একটা থ্রেশহোল্ড বা একটা বেঞ্চমার্ক সবসময় ফলো করতে চাই। আমি চাই না যে, কারণ আমি বিলিভ করি যে একবার যদি কেউ খুব বেশি ফ্লেক্সিবল হয়ে যায়, ওটাকে আবার রিকভার করা কিন্তু একটা কষ্টের বিষয়। তাই। ওটাকে আবার রিকভার করাটা প্রবলেম হয়। কিন্তু দ্যাট বিং সেড, আমরা যখন একটা ছবি সাইন করি তখন ফ্লেক্সিবল যে আমি পেমেন্টের ক্ষেত্রে, এটা হ্যাঁ, এটা কিছুটা সত্য, কিন্তু আমি যে খুব ফ্লেক্সিবল মানে সেটাও তুমি সত্য না। বার্গেন করো না যে ভালো একটা গল্প হলে ঠিক আছে। মানে হ্যাঁ, খুব এটা বেশি এটা এটা বলা যায়। আমি অবশ্যই আগে গল্পটা দেখি, প্রোডাকশনটা দেখি, এবং আমি মনে করি যে এইটা করার পরে আমার ক্যারিয়ারে কতটা একটা আহ, একটা একটা জিনিস অ্যাড হবে, বা আমার এক্সপিরিয়েন্স বা আমার নলেজ যে অ্যাক্টিং এর, ওইটা আরো কতটা ইমপ্রুভ করতে পারবো আমি আমি ওই ওই দিকটা আসলে আমি সবচেয়ে ফার্স্টে দেখি। তারপরে রাইট। আমি মনে করি যে টাকার বিষয়টা অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু আমি যদি শুধুই একটা জিনিস আমি বলতে চাই, আমি যদি শুধুই টাকার জন্য যদি আমি বা এই 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 জিনিস এই কাজটা করতাম, মিডিয়াটা জয়েন করে থাকতাম, তাহলে হয়তো আমি সিডনি থেকে কখনো বাংলাদেশে যে আমি অভিনয় করতাম না। কারণ যদি আমরা ওইটা কম্পেয়ার করি, যদি আমরা মানি ভ্যালুটা যদি কম্পেয়ার করি বা হুম, হুম, হুম। অ্যামাউন্ট যদি কম্পেয়ার করি, তাহলে আমি হয়তো এখানে সবকিছু ফেলে আমি বাংলাদেশে, কারণ আমি জানি যে বাংলাদেশে বেশ কিছু সময় আমরা শুনি যে আচ্ছা ভাইয়া এটা নতুন প্রোডাকশন, আপনি একটু কনসিডার করেন বা কিছু। এটা একটা এটা এটা হতে পারে, কিন্তু এট দ্য সেম টাইম আমাদের একটা বেঞ্চমার্ক তো ফলো করতেই হবে। কিন্তু কাজ যদি ভালো হয় তাহলে আমি অবশ্যই অবশ্যই একটু কম্প্রোমাইজ করে থাকি প্রাইসের দিক থেকে। দারুণ। সেই সেই জায়গা থেকে যদি বলি যে উম একদম রানিং কোন কাজগুলোর কথা চলছে যেটা হয়তো খুব শিগগিরই তুমি গল্প দেখছো বা কোনো প্রোডিউসার প্রোডাকশনের সাথে কথা হচ্ছে এমন কি আছে? মানে আপডেটটা? ভার্বাল কথা হয়েছে, ভার্বালি আমি ফোনে কথা হয়েছে রিসেন্টলি, লাস্ট 1 মান্থের মধ্যে কিছু প্রোডাকশনের সাথে আমার কথা হয়েছে। কিন্তু আমি এখনই, যেহেতু আমি এখনো দেশে ফিরে যাইনি, আমি এখনো অ্যাবসলিউট কোনো কমিটমেন্ট করিনি, কিন্তু অবশ্যই আমি বলেছি আমি দেশে ফিরে এই জিনিসগুলো উই উইল গেট টুগেদার, আমরা বসে ডিসকাস করবো বিষয়গুলো। এই সময়ের কিন্তু ভেতরে কার কাজ দেখলে যেটা ভালো লাগলো বাংলাদেশে বা যেকোনো বাংলা প্রোডাকশন? আমার আসলে দেখা হয়নি এভাবে রিসেন্টলি 1 মান্থ, রিসেন্ট 1-2 মাসের মধ্যে আমি একেবারে কোনো কিছু আমি দেইনি, যেহেতু আমি চোখকে রেস্ট দিচ্ছি। হুম, কিন্তু হুম, হুম। আমি আমি যতটুকু শুনছি যে শিহাব শাহীন ভাইয়ের একটা খুব ভালো একটা প্রজেক্ট রান হচ্ছে এই মুহূর্তে, বা শুরু হবে সুন। ওইটা নিয়ে আমি খুবই আশাবাদী, ওটা খুব ভালো একটা প্রজেক্ট হবে বা হতে যাচ্ছে। আর আমার টিভির সাথে আরেকটা প্রোডাকশনের কথা ছিল, যেটা আমার করা হয়নি চলে আসার আগে। তো হুম, আমি হুম। আসলে খুব একটা আমার দেখা হয়নি এর মধ্যে, কিন্তু এগেন, যেহেতু ওটিটি প্ল্যাটফর্মটা অনেক ভালো মতো এক্সপেন্ড করছে বা করবে, ডেফিনেটলি অনেক ভালো ভালো কাজ হবে, ডেফিনেটলি অনেক ভালো ভালো প্রোডাকশন আসছে। সো আমার আমার পার্সোনালি আমার ইচ্ছা আছে ওটিটি প্ল্যাটফর্মে একটু জয়েন করা একটু। চমৎকার। তুমি বোধহয় এর ভেতরে যে কটা ছবি রিলিজ হয়েছে তার কোনটা দেখোনি কারণ তোমার মানে ডাক্তারি একটা নিষেধ ছিল। যেহেতু গেজেট-টেজেট ব্যবহার করা জি। যায়নি। তো সেই জায়গা থেকে তাসকিন যদি তোমাকে একটু ফ্ল্যাশব্যাক এ ফেরাই, এই ফিল্মে তোমার ২য় বা ৩য় ছবিটা একটা কমার্শিয়াল লেংথ এর একটা ছবি ছিল, একক নায়ক হিসেবে। সেই কাজটা কি ক্যারিয়ারে একটা ছোটখাটো ভুল ছিল কিনা? ভুল, এগেন আমি আসলে ছবিটার স্টোরি বা ছবিটার মানে অন্য যে কাজের সাথে প্লটটা, অনেকে মেলাতে পারেনি, একটু ধাক্কা খেয়েছে। তাসকিনকে আমরা হ্যাঁ, এক্সপেকটেশন এর জায়গায় যেখানে রাখি, সেই জায়গায় একটু মানে কমতি পেয়েছি। ওই জায়গা থেকে বলছি আমি। আমাকে আসলে মানুষ বা ভিউয়ার্সরা যে একটা জনরাতে দেখতে চায় আমার মনে হয়, বা যেটা আমার আসলে স্পেসিফিক, মানে আমার যে জনরাটা, যে ছবি বা যে ধরনের ছবি আমি করতে আগ্রহী, ওটার থেকে একটু আউটসাইড দ্য বক্স ছিল। ওটা ওটা আরেকটু ম্যাস মাস পপুলেশনের জন্য আমি একটা ছবি করেছি। এটা যে শুধু নায়ক হওয়ার জন্য বা আহ, অন্য কিছু সেটা না। আমি চাচ্ছিলাম সবসময় যে একটা একটা এক্সপেরিমেন্টাল দিক থেকে যদি চিন্তা করে আমি একটা এরকম ছবি আমি করতে চাচ্ছিলাম। কিন্তু এই ছবিটাকে আমি আমি পার্সোনালি যদি বলি, এই ছবিটাকে আরো অনেক ভালোভাবে আহ, আমরা যে প্রোডাকশনের আন্ডারে ছবিটা করেছি শাপলা মিডিয়া,
আমি একটু বলি ওটা, সেটা হচ্ছে যে শাপলা মিডিয়া ছবিটাকে আরো অনেক বেটার করে মার্কেটিং করতে পারতো। ফার্স্ট অফ অল আমার মনে হয় ছবিটার ওভারঅল যেই পটেনশিয়াল ছিল ছবিটা, হ্যাঁ, ওটাকে আরো অনেক ভালোভাবে রিপ্রেজেন্ট করা যেত। কিন্তু খুব অন্যভাবে ছবিটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। মানে আমি বলবো না যে তারা চেষ্টা করেনি, অবশ্যই চেষ্টা করেছে, কিন্তু আমার মনে হয় ওভারঅল মার্কেটিং এবং প্রেজেন্টেশনটা যদি একটু বেটার হতো, ছবিটা হয়তো আরেকটু বক্স অফিসে বেটার করতো। এবং ওইটা আমার ক্যারিয়ার জন্য হয়তো কিছুটা ইম্প্যাক্ট, কারণ মানুষ মনে করেছে যে আচ্ছা এটা তো আমরা তাকে যেভাবে স্পেসিফিকলি দেখতে চাই এটা একটু তার থেকে অন্যরকম, বা আমরা যেরকম ভিউয়ার এক্সপেক্ট করেছিলাম ছবিটার জন্য ওরকম হয়নি। তো ইটস আ লার্নিং পয়েন্ট। আই এম মানে আমি তো এট দি এন্ড অফ দ্য ডে আমি মানুষ, ভুল করেই মানুষ অনেক সময় শিখে। এবং আমি আবার আমার যে নর্মাল যে জনরাটা, হ্যাঁ, বা যে জনরাতে আমি কাজ করতে পছন্দ করি বা যে ধরনের প্রোডাকশনের সাথে কাজ করতে পছন্দ করি ওগুলোই করব। কিন্তু এটা আমার জন্য একটা এক্সপেরিমেন্টাল, একটা লার্নিং কার্ভ ছিল। কারেক্ট, কারেক্ট। একটা বিষয় খুব তর্ক ওঠে যে আসলে জনপ্রিয়তার অঙ্কটা কেমন? ধরা যাক তুমি যে জনরার কথা বললে, তুমি আমরা জানি তাসকিন যে ধরনের ছবি করে বা মিশন এক্সট্রিম থেকে শুরু করে ঢাকা অ্যাটাক থেকে শুরু করে যেগুলো কাজ করেছে, ভীষণ রকম ফার্নিশড একটা প্রোডাকশন এবং গল্প, ভিএফএক্স থেকে শুরু করে। ঠিক তার পাশাপাশি বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে হিরো আলমদের ছবিও রিলিজ হয়। যেসব ছবি দেখা যায় না এবং আমরা বিতর্কিতভাবে বলি যে এগুলো সেন্সর পায় কিভাবে? এই যে একটা ভীষণ লজ্জার ব্যাপার। তো একই ইন্ডাস্ট্রিতে যখন চলমান এসব বিষয়, তো তোমার কাছে প্রশ্ন যে আমরা সচেতন বা অচেতনভাবে যে এসব লেম প্রোডাক্ট যখন শেয়ার দেই, সেটা উচিত কিনা তোমাদের কলিগদের? কারণ ভালোগুলো তো ভালোই, খারাপগুলো তো খারাপই। নিশ্চয়ই এটা আপেক্ষিক না যে ভাই আ ওখানেও তো কিছু অডিয়েন্স দেখছে। কিছু অডিয়েন্স দেখলেই তো সেটা ভালো হয়ে যায় না। আমি তোমার মতামতটা শুনতে চাচ্ছি। শুধু সিনেমায় না, গানেও গানের ক্ষেত্রে আছে, নাটকে অশ্লীলতার আছে। কিন্তু আমরা সেগুলো করছি কি ফান হিসেবে ফেসবুকে বা কথাবার্তায় শেয়ার করছি। তাতে আরো নেগেটিভিটি। হিরো আলমকে তো আমরাই এত নাচাতে নাচাতে আজকে এই অবস্থায় এনেছি। কিন্তু সে যে কাজ করে সেটা বোল্ডলি আমি এখন লাইভে বলছি সেগুলো মানহীন। করা উচিত কিনা? তোমরা যারা খুব ওয়েল ফার্নিশড কাজ করো এবং সেই জায়গা থেকে কি প্রশ্ন তুলতে পারো না যে এসব ছবিগুলো আসলে সেন্সরে কিভাবে আসে? এইসব ছবিগুলো আমাদের ইন্ডাস্ট্রিকে ক্ষতি করছে। কিংবা সেটা সিনেমায় শুধু না, সিনেমায়, গানে বা নাটকের অশ্লীলতা বিভিন্ন রকম ভালগারিটির প্রশ্ন আসছে। সেগুলো আমরা হাসতে খেলতে একটু স্যাটার করতে করতে শেয়ার করছি। এগুলো আমাদের একটা ভুল হচ্ছে কিনা? যে সেগুলো নেগেটিভ ভাবেও আমরা না ছড়াই, না আলোচনা করি। তোমার কাছে মতামতটা কি? আসলে সংস্কৃতি বা আর্টের দিকটাকে আমি এত সম্মান করি, বা এই জিনিসটা আমার কাছে এত ইম্পর্টেন্ট। আমি আসলে যে যে সংস্কৃতি, আসলে কাজ জানে না কিন্তু উটকো কাজ করলো তাকেও তুমি সম্মান দিতে চাচ্ছ অ্যাজ এন না না, আর্টিস্ট? আমি 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 ওটাই বলছি, মানে আর্ট ইন আ হোল বা সংস্কৃতিকে আমি খুব বড় করে দেখি, বা এটা আমার কাছে অনেক সম্মানের একটা জায়গা। তো আমি যখন, আপনি যেটা বললেন, আমি যখন এমন কিছু কাজ বা এমন কিছু প্রোডাকশন বা এমন কিছু প্রোডাক্ট দেখি যেটা দেখলে আমার আসলে দুঃখ হয়, পার্সোনালি যদি বলি, আমার কষ্ট হয়, আমার দুঃখ হয়, এবং আমার মনে হয় যে এইদিকেই কি আসলে যাচ্ছে আমাদের মিডিয়া, এরকম একটা কোয়েশ্চেন আসে আমার মাথায়। হুম। খুব কষ্টের কিন্তু আমার বিষয়। মনে হয় ওই চিন্তাটা আসলে না করাই ভালো, কারণ এট দি এন্ড অফ দ্য ডে সব ধরনের কাজই কিন্তু হয়, ভালো কাজ যেমন হয় তেমন সুস্থ সংস্কৃতি বলতে আমরা যেটা বুঝি, হ্যাঁ, সুস্থ সংস্কৃতি আমরা যেটা বুঝি সেই ধরনের কাজই সবসময় আসলে একজন আর্টিস্ট হিসেবে বা একজন প্রডিউসার হিসেবে বা একজন ভিউয়ার হিসেবে আমরা সবসময় চাই যে ভালো কাজ বা সুস্থ সংস্কৃতিকে প্রমোট করা এবং বাঁচিয়ে রাখা, নাহলে কিন্তু সুস্থ সংস্কৃতি বাঁচতে পারবে না। একদমই। অর্থাৎ ওই কাজটার সমালোচনা না করে তোমাদের আরো ভালো, ভালো কাজ দেয়া এক্স্যাক্টলি, উচিত। আমরা তো ভালো কাজ করতে চাই এবং ইনশাল্লাহ করে যাব নো ম্যাটার হোয়াট। কিন্তু এর মাঝখানেও হয়তো এমন কিছু কাজ হতে থাকবে বা হবে, আনফরচুনেটলি অর ফরচুনেটলি, কারণ সবাই তো এট দি এন্ড অফ দ্য ডে কাজ করতে চায়। আর হুম, ক্যামেরার সামনে দাঁড়ালেই তো কেউ যে অ্যাক্টিংটা, আমি আমার কথা বলছি না, আমি জাস্ট ইন আ হোল বলছি, এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য। আমি যে অ্যাক্টিং অ্যাক্টিং হোক বা যে কোনো আর্ট হোক, এটা একদিনে তো রপ্ত করা যায় না, এটা বছরের পর বছর বা হোল লাইফ টাইম লেগে যেতে পারে রপ্ত করতে। কিন্তু পপুলারিটি আর ক্লাস মেনটেন করা,
আর পপুলারিটি আর আর্ট মেনটেন করা, এটা দু জিনিস। হ্যাঁ, সিনেমায় কাউকে দেখা গেলেই বা পর্দায় কাউকে দেখা গেলেই যে এই মানুষটার কাজ সবার কাছে গ্রহণযোগ্য হচ্ছে সেটা কিন্তু না। হ্যাঁ, তো আমি এট দি এন্ড অফ দ্য ডে আমি আশা করবো এরকম কোনো আমরা যেন কোনো হাস্যরসের বা আমাদের মিডিয়াটা যেন কোনো হাস্যরসের একটা জিনিস না হয়ে দাঁড়ায়। কারণ আমরা আমরা আমি কখনো চাই না যে এরকম কিছু অসুস্থ সংস্কৃতি হোক বা অসুস্থ কোনো প্রোডাকশন বা এরকম লেম কোনো প্রোডাকশন সবসময় দেখা যাক পর্দায়, যেটা দেখে মানুষ হাসবে এবং মানুষ বিচার করবে আমাদেরকে। কারণ আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের কাজ কিন্তু উইথ দ্য হেল্প অফ টেকনোলজি, থ্যাঙ্কস টু নিউ টেকনোলজি, আমাদের কাজ কিন্তু প্রচুর মানুষ দেখে, দেশে দেখে, বিদেশে দেখে, এবং একদম। মানুষের মধ্যে একটা প্রবণতা থাকে, উই আর ভেরি কুইক টু জাজ। আমি 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 কখনো আশা করবো না যে আমাদের দেশে এরকম প্রোডাকশন ইন মেজরিটি হোক, যেটা থেকে মানুষ মনে করবে, আচ্ছা বাংলাদেশে এই ধরনের প্রোডাকশন হচ্ছে বা এই ধরনের প্রোডাকশন কিভাবে হয়। We should all always encourage and promote good quality work and better quality work, এবং অ্যাটলিস্ট এটাই আমরা চাই আর্টিস্ট হিসেবে, যে আমাদের প্রোডাকশন এবং আমাদের যে আর্টের যে প্র্যাকটিসটা, এটা যেন দিনকে দিন শুধু ইমপ্রুভই হতে থাকে, এবং ইনশাল্লাহ সামনে আমরা যেন ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে কম্পিট করতে পারি। কিন্তু আমরা যদি দিনে দিনে পিছাতে থাকি, বা আমাদের যদি 2021-এ এসেও যদি আমরা এরকম প্রোডাকশন করি, সেটা যেই প্ল্যাটফর্মে হোক, সেটা সিনেমা বিগ স্ক্রিন প্ল্যাটফর্মে হোক বা ওটিটি প্ল্যাটফর্মে হোক, কখনোই চায় না যে এই জিনিসটা এত সহজ হয়ে গেছে এখন, যে মানুষ যাতা বানিয়ে ছেড়ে দিক অন এয়ারে এবং ওটা দেখে মানুষ হাসাহাসি করুক এবং আমাদেরকে বিচার করুক। আমি কখনো এটা চাই না, এটা সেটা যেই করুক। বিকজ দারুণ করে বললে। sadly enough with the help of the platform, জিনিসটা খুব accessible শাপলা মিডিয়ার সাথে কাজ করেছো, এবং সেক্ষেত্রে শাপলা মিডিয়া অতি সম্প্রতি 100টি ছবির ঘোষণা দিয়েছে পরিচালক ডিস্ট্রিবিউট করে এবং আলাদাভাবে। তুমি 100টি ছবির কয়টা করছো? একটাও না, এখন পর্যন্ত একটার সাথেও কথা হয়নি আমার। আচ্ছা, আমরা তো এক্সপেক্ট করতে পারি যে কেন 100টি না, ছবিতে অন্তত 10 থেকে 12টা করা উচিত তাসকিনের। একটাও না করছি না, এই কারণে হচ্ছে আমার কথা হয়নি শাপলা মিডিয়ার সাথে। দেশে থাকলে হয়তো কথা হতো, কিন্তু আমি আসলে শাপলা মিডিয়ার সাথে আমি আসলে একটা ভালো একটা ছবি করেছি রিসেন্টলি, 15ই অগস্ট 1975। খুব ভালো একটা প্রোডাকশন ছিল, আনিসুল ভাই ছিলেন, তারপর খুব ভালো ভালো সেলিম ভাইয়া ছিলেন ওখানে ছবিতে, তারপর শহীদুল্লাহ সেলিম ভাই ছিলেন, এবং খুব ভালো ভালো কিছু মানুষের সাথে কাজ করার সুযোগ হয়েছে ওখানে। সো এটা হচ্ছে আমাদের ছবিটার প্লট ছিল ঠিক 1975-এ 15ই অগস্টে আমাদের জাতিপিতা বঙ্গবন্ধুর অ্যাসাসিনেশনের ঠিক পরে যে কাহিনীগুলো হয় ওটাকে হাইলাইট করে ছবিটা করা হয়েছে, এবং বেশ কিছু তথ্য যেটা হয়তো অনেকেই জানে না, ওই তথ্যগুলো আমরা ছবিতে তুলে ধরার চেষ্টা করেছি। তো এই ছবিটা আমি রিসেন্টলি করেছি, করোনার পর আমাদের শুট হয়েছে, কিন্তু আমি জানি শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম ভাই আসলে বেশ কিছু ছবি, আবার 100টা ছবি মনে হয় রিলিজ দেওয়ার কথা উনি ডিক্লেয়ার করেছেন। আই হোপ দ্যাট দে ক্যান মেনটেন দ্য কোয়ালিটি অফ দ্য ফিল্ম। 100টা ছবি রিলিজ দেওয়া অবশ্যই আমাদের কারেন্টলি ফিল্ম ইন্ডাস্ট্রির আবার ঘুরে দাঁড়ানোর জন্য হয়তো কিছুটা কন্ট্রিবিউট করবে, কারণ ছবি প্রডিউস হওয়া দরকার, ছবি হলে যাওয়া দরকার। ওই দিক থেকে চিন্তা করলে হয়তো ইজ ট্রাইং টু হেল্প আউট দি ইন্ডাস্ট্রি। এটা হেল্প করবে ইন্ডাস্ট্রিকে বলতে যাচ্ছ? অ্যাটলিস্ট আমার মনে হয় তার সেটাই ইচ্ছা, আমার মনে হয়। কিন্তু সেক্ষেত্রে আবার শাকিব খান আবার একটা স্টেটমেন্ট বললো যে এই ধরনের গড়পড়তা ছবি আসলে আমাদের ইন্ডাস্ট্রিকে আরো অন্যদিকে বা ডাউন করতে পারে, কারণ কোয়ালিটিফুল একটা দুইটা ছবি করাটাই বেটার এত গড়পড়তা ছবির করার চাইতে। অবশ্যই এটা 100% এগ্রি করি আমি কথাটার সাথে, কারণ ওই যে যেটা বললাম একটু আগে, এখন কথার কথা বলছি, যদি 100টা ছবির মধ্যে আমার হাতে যদি 7টা ছবিও আসে বা 5টা ছবিও আসে, কারণ এট দি এন্ড অফ দ্য ডে শাপলা মিডিয়ার সাথে আমার রিলেশনশিপ ভালো, সবার সাথেই রিলেশনশিপ ভালো রাখতে হয় আসলে, মানে এটাই আসলে আমরা আশা করি যে সবার সাথে একটা সুন্দর সম্পর্ক থাকুক। সো ওই দিক থেকে চিন্তা করলে হয়তো আমার কাছেও হয়তো কথা হতো, কিন্তু আমি আসলে I don't want to take any more chances. আমি চাই না যে ছবি করলাম এবং করার পরে মানুষ বললো যে আচ্ছা তাসকিনকে তো যে কোনো টাইপের ছবিতেই দেখা যায়। আমি এটা আসলে চাই, আমি এটা একেবারেই চাই।
দরকার হলে বছরে 2টো থেকে 3টা ছবি করবো বা আরো কম করবো, কিন্তু এমন হুম। ছবি করতে চাই যেটার জন্য মানুষ অপেক্ষা করে থাকবে, যেটা দেখলে মানুষ মনে করবে যে হ্যাঁ, একটা ভালো ছবি দেখলাম, ভালো একটা প্রোডাকশন দেখলাম। এবং এখন আমি আসলে না, আমার আরেকটা এখনো আমি খুবই অপটিমিস্টিক আমাদের আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে, কারণ আমি আসলে খুব ভালো ভালো ফিডব্যাক মাঝে মাঝে পাই। আমার মাঝে মাঝে এই ধরনের ফিডব্যাক আমার মনে হয় আসলেই কি আমি এত ভালো ফিডব্যাক পাওয়ার যোগ্য আমার মনে হয়। কিন্তু মানুষ আমাকে বলে যে আপনারা ট্রাই করুন ভালো ভালো কাজ করার, যাতে আমরা সবাই বাংলা ছবি দেখতে পারি এবং বাংলা ছবির মান যেন উন্নত হয়, বাংলা ছবির কোয়ালিটি যেন ইমপ্রুভ করে। এবং এখন যারা যারা আছেন, যেমন শাকিব ভাই তো ডেফিনেটলি হি স্টিল দেয়ার, এন্ড হি না, হ্যাজ কিন্তু অলওয়েজ অ্যাজ এ সুপারস্টার হিসাবে শাকিব খানের প্রতি তোমার কোনো দাবি বা আরো একটু এলাবোরেটলি তোমাদের নিয়ে কাজ করার দাবি রাখতে চাও কিনা? অবশ্যই শাকিব যেটা ভাইয়ের সাথে শাহরুখ আমার করে, কথা যেটা হয়েছে। সালমান করে, যেটা আমির করে ওপাশে। সেই জায়গা থেকে আ কেন নয় তোমাদের সাথে অ্যাসোসিয়েট করে কিছু ছবি করা উচিত কিনা তার? মানে তুমি আমাদের তো কথা হয়, আবদারসুলভভাবে বলতে পারো। আমাদের আমাদের কথা হয়েছে। আমি মানে একটা তো হচ্ছে ভার্বাল ডিসকাশন আর একটা হচ্ছে অফিসিয়াল ডিসকাশন। তো অবশ্যই হুম, আমার কথা হয়েছে শাকিব ভাই। পার্সোনালি শাকিব ভাইকে মানুষ হিসেবে আমি খুবই পছন্দ করি। আই থিংক ইজ আ রিয়েলি রিয়েলি নাইস পারসন এবং খুবই ইন্সপিরেশনাল, খুব সাপোর্টিভ। তিনি মানুষ হিসেবে কিন্তু যথেষ্ট সাপোর্টিভ। আর তার সাথে আমার একটা ছবির কথা হয়েছে। জাস্ট জাস্ট নর্মালি আমরা বলেছি যে এরকম ছবি, এবং সে সবসময় আমাকে বলে যে তাসকিন আমরা এরকম কাজ করব, আমাদের ভালো কাজ করা উচিত। একজন আর্টিস্ট আমাদের দেশে আছেন এবং যিনি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা বড় কন্ট্রিবিউশন সাপোর্ট। সবসময় ইচ্ছা থাকে যে একসাথে ভালো ভালো কাজ করার, প্রোডাকশন করার। কারণ শাকিব ভাইয়ের সাথে আমার ফার্স্ট কাজ করার প্রায় 4 বছর আগে অপারেশন অগ্নিপথ নামে একটা প্রোডাকশন করেছিলাম আমরা সিডনিতে। তখন থেকে তার সাথে আমার ভালো পরিচয়, এন্ড অ্যাজ এ পার্সন আমি তাকে খুব পছন্দ করি। খুবই সাপোর্টিভ এবং এনকারেজিং একজন মানুষ। আর আমাদের লাস্ট টাইম যখন কথা হলো, আমি যখন ঢাকায় ছিলাম, তখন তিনি বলছেন লুক তাসকিন আমাদের ভালো ভালো কাজ করা উচিত, একসাথে কাজ করা উচিত। আমি তো খুবই এক্সাইটেড, ইনশাল্লাহ ফিউচারে শাকিব ভাইয়ের সাথে কাজ করলে খুব ভালো হবে। কিন্তু আমার ইচ্ছা কি আমরা একসাথে নতুন একটা কিছু, নতুন স্টাইলের, নতুন নতুন কনসেপ্টের কাজ করি, যেটা আমাদের একটু আউটসাইড দ্য বক্স চিন্তা করে না ভালো ভালো একসাথে, মানে তার যে ভাস্ট এক্সপিরিয়েন্স বা নলেজ বা ফিল্ড, সেটা হুম, হুম, হুম। সেইটার সাথে কম্বাইন করে আমাদের যেই যত ছোট এক্সপিরিয়েন্স বা যেটা আছে, তারপরে আরো যারা নতুন নতুন যারা কাজ করছেন এই মুহূর্তে, আমরা এক হয়ে একসাথে নতুন কিছু একটা করার আমার মনে হয় আমাদের ইচ্ছা সবসময় থাকা উচিত, এবং ওই সাপোর্টটা আমাদের একজন একজনকে দেওয়া উচিত। অর্থাৎ যে টাইপের কাজ এর আগে করা হয়নি, সেই টাইপের একটা নিউ অবশ্যই। ডাইমেনশন চাচ্ছ। অ্যা এ যেহেতু তুমি অপারেশন অগ্নিপথের কথা বললে, আমার কাছে এবং আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছে। দেখো আ এ এ এই যে প্রোডাকশন ওয়াইজ অনেক নির্মাতা কিন্তু হাফ ডান করে শুধু আ অপারেশন অগ্নিপথের টিমটা না, আরো অনেকেই হয়তো কোন একটা অবস্টাকল এ পড়ে ছবিটা করতে পারে না এবং এর পরবর্তীতে বাংলাদেশী ফিল্মের প্রতি তার একটা আগ্রহ চলে যায়। তো এটা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতির কারণ কিনা? কারণ এই ধরনের মেধাবী ছেলে-পেলে তো আসলে আমাদের এনকারেজ করা উচিত, আরো বিজনেস ভায়াবল করা উচিত। সেটা সমিতির পক্ষ থেকে প্রডিউসার অ্যাসোসিয়েশন। আমি জানি না অপারেশন অগ্নিপথের জটলাটা ঠিক কোথায়? ২ টো প্রশ্ন। অপারেশন অগ্নিপথটা আদৌ রিলিজ হবে না, এটাই আমরা জানি এখনো। আর এই যে মেধাবী নির্মাতারা যে হাল ছেড়ে দেয় মানে বিরক্ত হয়ে হয়তো আ চলে যায়, ঠিক আছে আমি তো ভালোই আছি বাইরে অন্য কাজ করি। আমাদের একটা জিনিস মনে রাখা উচিত, সেটা হচ্ছে অ্যাজ এ মেকার অর অ্যাজ এন আর্টিস্ট, আমরা যখন একটা ভালো ভালো একটা কাজে আমরা যখন পা দিই বা শুরু করি, তখন কিন্তু এটা একটা কমিটমেন্ট হয়ে যায়, একটা পার্সোনাল কমিটমেন্ট হুম। হয়ে যায়, একটা পাবলিক কমিটমেন্ট হয়ে যায়। এবং অ্যাজ এ কান্ট্রি আমরা কিন্তু খুবই সাপোর্টিভ। আমাদের দেশের মানুষরা কিন্তু আমাদেরকে সবসময় অনেক উৎসাহ দিয়ে থাকে এবং তারা কিন্তু অপেক্ষা করে থাকে একটা ভালো ছবি কবে আসবে, ভালো ছবি কবে রিলিজ হবে। হ্যাঁ, তো এই জিনিসটা সবসময় মাথায় রাখা উচিত যে শুধু ছবির কাজে শুধু হাত দিলেই তো হবে না। ওটাকে আসলে আমরা, যদি আমাদের এটা ইটস বিগ, বলা থেকে করা আসলে অনেক কঠিন, কারণ একটা ছবি শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ধরনের আপস এন্ড ডাউন থাকতে পারে, অনেক ধরনের চ্যালেঞ্জেস থাকতে পারে, অনেক ধরনের অবস্টেকলস থাকতে পারে। তো ওগুলোকে মাথায় রেখে একটা ছবির কাজ সম্পূর্ণ করতে হয়। কিন্তু দ্যাট বিং সেড, একটা একটা প্রোডাকশন যখন আমরা শুরু করি, তখন কিন্তু এটা একটা কমিটমেন্ট হয়ে যায়, আর্টিস্টের পক্ষ থেকে একটা কমিটমেন্ট হয়ে যায়। কারণ আমরা সবসময় উম, চাই যে এই ছবিটা কবে বেরাবে এবং আমরা কবে মানুষের সামনে আমাদের ছবিটা আনতে পারবো এবং
কবে মানুষের হুম থেকে হুম ফিডব্যাক আমরা পাবো, যেটা আমাদেরকে আবার ফার্দার কাজ করতে উৎসাহিত করবে। অ্যাজ এ মেকারের জন্য কিন্তু এটা ঠিক সমানভাবে প্রযোজ্য, কারণ তারা কিন্তু মানুষকে একটা স্বপ্ন দেখানো, তারা কিন্তু মানুষকে দেখালো একটা হুম ভালো ছবি আসছে। এখন মিড ওয়েতে যে কোনো কারণে কেউ তো চায় না যে ছবিটা এমনি বন্ধ হয়ে যাক বা ছবিটা রিলিজ না পাক। যে কোনো কারণে একটা ভালো ছবি যখন বন্ধ হয়ে যায়, আমরা কিন্তু ছবিটা হাইলাইট করে কিন্তু একটা সবসময় আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিই, একটা সুন্দর একটা ভালো একটা ছবি আসছে, বড় প্রোডাকশন একটা ছবি আসছে, ট্রেলার বা টিজার দেখে মানুষকে আমরা স্বপ্ন দেখিয়ে দিই। কিন্তু ওই হুম স্বপ্নটা আমাদেরকে কিন্তু ফুলফিল করতে হবে, ফুলফিল করার ইচ্ছা থাকতে হবে। এখন যদি ছবিটা রিলিজ না পায়, কি কারণে, মানে যে কোনো কারণে ছবিটা রিলিজ পাচ্ছে না কি পাচ্ছে, এই ব্যাপারেও আমাদের ভিউয়ারের সাথে আমাদের কোনো প্লান্ট থাকা বা সরাসরি থাকাটা উচিত। কারণ অনেক সময় আমিও, আমার কাছে এরকম কোয়েশ্চেন আছে যে ভাই আপনার ওই ছবিটা কবে রিলিজ হবে, ওই ছবিটা তো হুম হুম ট্রেলার দেখলাম, টিজার দেখলাম, ওই ছবিটা তো আর বেরালো না। তখন না আমরা একটা বিব্রতকর অবস্থায় পড়ে যাই, আমরা একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাই যে কি বলবো। আর যদি জেনেও থাকে যে এই ছবিটা তো ভাই বেরাবে না কখনো, আমরা তো আমাদের পাবলিকের সাথে মিথ্যা বলতে পারবো না। আমরা যাতে বলি হ্যাঁ ভাই হুম ছবিটা বেরাবে, বেরাবে, বেরাবে। বাংলাদেশের মানুষ তো বোকা না, তারা তো বুঝে যে ছবি হুম কোনটা বেরাবে, বেরাবে না। আর একটা ছবি, প্রত্যেকটা ছবি রিলিজ দেওয়ার একটা সার্টেন টাইম থাকে। এখন আমি যখন একটা জিনিস কুক করি, ওইটা আমি 10 ঘন্টা পরে যদি খাই, ওই ছবি, ওই খাওয়াটা টেস্ট করার আগের মতো থাকবে না। যেই সত্যি ছবিটা পাঁচ হ্যাঁ বছর আগে বানানো হয়েছে, ওই ছবিটা 5 বছর আগের জন্য কিন্তু ওয়াজ দ্য নিউ থিং। 5 বছর পরে কিন্তু ওই ছবিটা, মানে ইটস অলওয়েজ ইমপ্রুভিং। ছবি ছবি ছবির ডাইনামিক্স, মানে ডেমোগ্রাফিক্স, মডার্ন ব্যাপারটাই তো তাই প্রতিনিয়ত বদলায় আর এক্স্যাক্টলি কি ওই সময়ের সাথে ওটাকে আপ টু ডেট রাখতে হবে। যে ছবিটা 5 বছর আগে হুম শুরু হয়েছে বা 6 বছর আগে আমরা শুরু করেছি, ওটা যদি এখন থেকে 8 বছর পরে রিলিজ দেই, 8 বছর পরে আরো আমরা এগিয়ে যাবো টেকনোলজির দিক থেকে, তো মানুষ আরো বেশি এক্সপেক্ট করবে তখন। ওইটা 8 বছর পর দেখার পরে মানুষ বলবে হ্যাঁ, তখন রিলিজ দিলে হয়তো যে ছবিটা একটা বিগ বাস ক্রিয়েট করতো, 8 বছর পরে ওটা নাও হতে পারে। তো আমার মনে হয় একজন নির্মাতা হিসেবে এই জিনিসটার প্রতি খুব সচেতন থাকা অবশ্যই দরকার। আমার মনে হয় যে একটা ছবি রিলিজ দেয় যদি হাতে, আমরা যদি একটা ছবি শুরু করার কাজ হাতে নেই, ওটাকে যেভাবে পারি শেষ করাটা খুব ইম্পর্টেন্ট। যেদিক থেকে আমি দীপঙ্কর দার একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে তিনি হয়তো সময় নিয়ে একটা ছবি শুরু করেন, অনেক টাইম নেন হয়তো, কিন্তু ছবিটার প্রোডাকশন এত ভালো হয়। বা যদি মিশন এক্সট্রিমের কথা বলি, we are very, মানে these productions were very committing, খুব কমিটমেন্টের দিক থেকে চিন্তা করি ছবিটা রিলিজ দিতেই হবে, বাই হুক অর বাই কুক আমরা ছবিটা রিলিজ দিব, সময় লাগলে দিব কিন্তু বেশি সময় যেন লেগে না যায়। হ্যাঁ, তো এই ধরনের প্রোডাকশন বা এই ধরনের মেকার হয়তো আমাদের ইন্ডাস্ট্রি থেকে সুনার লেটার একটা খারাপের দিকে নিয়ে যাবে, যারা শুধু ছবি করার নামে ছবি শুরু করে, বা একটা পর্যায়ে যে ছবিটা হলো কি হলো না এটা আমার 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 মাথা ব্যথা না, মানুষ কি মনে করলো এটা আমার মাথা ব্যথা না, এই ধরনের মেন্টালিটি হুম হয়তো বাদ বাদ দেওয়াটা দরকার। কারেক্ট দারুণ ব্যাখ্যা দিলে আরেকটা বিষয়ে তোমার স্টেটমেন্ট সরাসরি একটু জানতে চাই ধরো অনন্ত জলিল অ্যাজ এ প্রডিউসার হিসেবে বাংলাদেশে বেশ বড় টাকা লগ্নি করছে এটা খুব পজিটিভ বিষয় এবং আমি প্রশ্ন করব না যে অনন্ত জলিল অ্যাজ এন অ্যাক্টর হিসেবে কেমন লাগে ইত্যাদি ব্লা ব্লা এসব প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে এই যে এবার উনি বললেন যে আমার ছবি মানে বাংলাদেশি 10টা ছবির বাজেটের সমান অর্থাৎ 100-150 কোটি টাকা বলছেন বা হয়তো এটা বললেও তো কিছু টাকা এর কাছাকাছি তো খরচ করছেন সেই জায়গায় আমাদের ইন্ডাস্ট্রির জন্য আহ, এই বাজেট এই লগ্নিটা কি কোনো কাজে লাগছে নাকি শুধু তারই বিজ্ঞাপন হচ্ছে নাকি তারও একটু উচিত যারা মেধাবী তাদেরকে অ্যাসোসিয়েট করা অ্যাজ এ প্রডিউসার হিসাবে তোমার ফিফটি দাবির জায়গায় বলতে চাও। ফিফটি ফিফটি আসলে একদিক থেকে তো অবশ্যই এটা একটা বড় গর্বের বিষয় যে আমাদের দেশে এরকম বড় প্রোডাকশন, বড় বাজেটের ছবি হচ্ছে। এটা সবাই, হুম, একটা ছবির কোয়ালিটি দেখলে বা মেকিং কোয়ালিটি দেখলে কিন্তু মানুষ বুঝতে পারে যে এই ছবিটার জন্য কত খরচ হয়েছে সবকিছু মিলে। সেদিক থেকে অনন্ত জলিল ভাইয়ের ছবি তো অবশ্যই খুব ভালো, ভালো মানের টেকনোলজির দিক থেকে যদি আমরা চিন্তা করি বা মেকিং এর দিক থেকে ভালো। কিন্তু আহ, অবশ্যই অনন্ত জলিল ভাইয়ের হয়তো একটা টেন্ডেন্সি আছে, বা তার হয়তো এটা একটা স্ট্রেট একটা একটা আইডিয়া বা একটা কনসেপ্ট যে তার ছবিতে শুধু সেই হাইলাইট হবে। এটা যদি তার ব্যক্তিগত একটা প্রেফারেন্স হয়ে থাকে, এটাকে চেঞ্জ করতে পারবে না। কিন্তু সে যদি, উনি যদি এইভাবে চিন্তা করে যে এত বড় বাজেট, এত টাকা লগ্নি করে বা এত টাকা ইনভেস্ট করে যেহেতু এই মানের ছবি বা এই মানের মেকিং হচ্ছে, যেটা দিয়ে অবশ্যই 2-3টা ছবি হয়ে যেতে পারে বাংলাদেশে।
কারেক্ট। আমি পার্সোনালি মনে হয় তার অন্যান্য আর্টিস্টদেরকেও অ্যাড করা উচিত। শুধু অ্যাড করা উচিত এই জন্য না যে আম, তারও অ্যাক্টিং করলো আমার ছবিতে, শুধু এই কারণে না, সেটা হচ্ছে যে একসাথে কাজ করলে হবে কি ছবিটার আমরা একজন একজন থেকে শিখতে পারবো, আমরা একজন একজনের সাথে কম্বাইন করে আমরা একটা ভালো কিছু বানাতে পারবো। But I think he has a very specific mentality just to work with himself, which is fine, but ছবির বাজেট যদি অত বড় হয় বা ছবির জন্য যদি এত খরচ করা হয়, এটাও ইম্পর্টেন্ট যে ছবিটা একটা বড় বাজ ক্রিয়েট করুক। আমার মনে হয় এই বিষয়ে সে যথেষ্ট সতর্ক। কারেক্ট। সেক্ষেত্রে তোমার কি মনে হয় যে বাংলাদেশে প্রকৃত প্রডিউসারের বড় একটা অভাব রয়েছে, যারা আসলে মানে চূড়ান্ত পর্যায়ের ফিল্ম লাভার, সেইভাবে সেই মানের প্রডিউসারের অভাব রয়েছে বাংলাদেশে? প্রডিউসারের অভাব আসলে আমি বলবো না, মানে তারা দেখে স্কেপটিকও, মানে প্রডিউসাররা অবশ্যই যখন একটা ছবির জন্য ইনভেস্ট করতে চান তখন তারা সবসময় চান যে একটা ভালো আর্টিস্ট কাস্ট হোক, একটা ভালো স্টার কাস্টিংটা ভালো, ছবিটার প্লট ভালো, এবং তারা সবসময় চান যে একটা ভালো ছবির জন্য ইনভেস্ট। কিন্তু ইনভেস্টমেন্ট এমন একটা জিনিস হচ্ছে যে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল কার উপরে বা কি ধরনের ছবির উপরে ইনভেস্ট হচ্ছে। সেই ক্ষেত্রে একজন প্রডিউসারের খুব কেয়ারফুল থাকা দরকার আমার মনে হয়, যে কি ধরনের প্রোডাকশনের উপরে সে ইনভেস্ট করছে, কি ধরনের মানে what type of director is he recruiting, এবং ডিরেক্টর এক্সপেরিয়েন্স কতটুকু, এই জিনিসগুলো সবকিছু চিন্তা ভাবনা করে আসলে ছবির উপরে ইনভেস্ট করলে হয়তো ছবিটা লিস্ট একটা ভালো দিকে যেতে পারে, ছবিটা লিস্ট কমপ্লিট হতে পারে। এগেইন যেটা হচ্ছে কেউ এরকম প্রডিউসার হতে চাইলে যে আমি আমার ছবি অনেকগুলো টাকা ইনভেস্ট করলাম কিন্তু আমার ছবিটা রিলিজ হলো না, এটাও তো অনেক দূরের কথা, ছবিটা রিলিজ হলো। তো এই ধরনের কাজ যখন একজন প্রডিউসারের সাথে হয় বা এই ধরনের সিচুয়েশনে যখন একজন প্রডিউসার পড়ে যায়, তখন স্বভাবতই তার ভিতর থেকে ওই ইন্সপিরেশনটা চলে যায়। ওই ইন্সপিরেশনটা তখন তার মনে হয় যে আমি আমার ফার্স্ট ছবিতে একটা ইনভেস্ট করলাম, ছবিটা কিছু হলো না, সো নেক্সট টাইম ইনভেস্ট করে আর কি হবে। তো আমাদের উচিত একজন প্রডিউসার যেমন আমাদের উৎসাহ করা উচিত, আমাদেরও একটা রেসপন্সিবিলিটি থাকে, কারণ যে একজন আমরা বেশ ইম্পর্টেন্ট কিছু ইস্যুস নিয়ে কথা বলছি আজকে। সেটা হচ্ছে, দেখো, স্টাইল আইকন সবসময় ফিল্ম হিরোরা থাকে, কিন্তু আমাদের দেশে বারবার ঘুরে ফিরে সালমান শাহতে আটকে আছি। আমি সালমান শাহর নেগেটিভ কোনো পয়েন্ট বলছি না বা তার বিরুদ্ধেও বলছি না, সালমান ভক্তরা খেপে যেতে পারেন, কিন্তু আমাদের এটাও তো একটা অসহায়ত্ব যে সালমানের পরে স্টাইলিশ নায়করা আসছে তো, কিন্তু কেন এভাবে সিগনিফিকেন্ট স্টাইলিস্ট হিরো এলো না বা হচ্ছে না? নাকি তোমরা ঠিক ফিল্মি স্টাইলের ব্যাপারে একটু উদাসীন, যে না একটু ডিফারেন্ট টার্মে আমি একটা প্যাটার্ন দীর্ঘদিন রাখি? ধরো যাক তোমার সেটা তোমার দাড়ি শেভ করা, ট্রিমিং এর ব্যাপারটাও হতে পারে, তোমার তাসকিনের চোখ বিশ্ববিখ্যাত, এটাও আমরা জানি, কিন্তু ওভারঅল স্টাইল আইকন হিসেবে বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রি বারবার ঘুরে ফিরে ওই সালমান শাহতে আটকে আছে। তো এইটা তোমাদের জেনারেশনের ব্যর্থতা কিনা, মানে এন্টায়ার আফটার সালমান শাহ ব্যর্থতা কিনা, যারা কাজ করেছে? সালমান শাহ আসলে ছিলেন তার সময়ের থেকে অনেক আগে, বেসিক্যালি এটা আমি পার্সোনালি মনে করি। তিনি অ্যাটলিস্ট আমরা তাসকিনকে কেন বলবো না? তাসকিন আজকে 2021-এ বসে 2051-র কথা, 51-র স্টাইল দেখাচ্ছে। আমার প্রশ্নটা সেখানে, হোয়াই নট? এটা আসলে যার যার নিজস্ব একটা স্টাইল তো অবশ্যই থাকে। সালমান শাহ তার নিজের একটা খুব সিগনিফিকেন্ট একটা স্পেসিফিক স্টাইল ছিল। আমার খুব খেয়াল করলে দেখলে হয়তো দেখা যাবে আমাদের সবারই একটা পার্সোনালিটি প্রত্যেকটা মানুষের যেরকম ডিফারেন্ট, প্রত্যেকের একটা স্পেসিফিক স্টাইল কিন্তু থাকে। যেমন আমি যদি বলি আমাদের সময়কার যে সব আমার যারা আর্টিস্ট আছেন, শাকিব ভাই থেকে শুরু করে আরিফিন শুভ, তারপর সিয়াম আহমেদ, তারপর রোশান, তাদের সবার একটা স্পেসিফিক একটা স্টাইল কিন্তু আছে। কিন্তু অ্যাজ এ আর্টিস্ট আমরা এত ভার্সেটাইল, অ্যাজ এন আর্টিস্ট আমরা এত ধরনের ছবি করতে বা বিভিন্ন ধরনের ক্যারেক্টার প্লে করতে পছন্দ করি, ওই স্টাইলটাকে আসলে এক্সপোজ করা বা ওই স্টাইলটাকে আসলে একটা সিনেম্যাটিক ওয়েতে এক্সপ্রেস করাটা একটা একটা চ্যালেঞ্জিং বিষয়। কিন্তু যেমন আমি যদি আমার কথা বলি, আমার একটা স্টাইল তো আছে, হ্যাঁ, কিন্তু আমি
চাই না যে কখনো আমি একটা টাইপ কাস্ট হয়ে যাই, বা আমাকে মানুষ খালি ভাবুক যে আচ্ছা তাসকিন দেখতে এরকম, সেই জন্য তাকে শুধু এই ধরনের ক্যারেক্টারই দিতে হবে। হুম বা হুম আহ, একটা 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 এক্সাম্পল দিই। একটা ছেলে বা একজন একজন মানুষ বা একজন 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 মেয়ে যদি দেখতে খুব স্টাইলিশ হয় বা সুন্দর হয়, তাকে যে সবসময় একটা পশ ক্যারেক্টার বা একটা একটা স্টাইলিশ ক্যারেক্টার প্লে করতে দিতে দিতে হবে, আমার কাছে মনে হয় ফর অ্যান আর্টিস্ট বা একটা মেথড অ্যাক্টর বা একটা ক্যারেক্টার আর্টিস্ট যারা, তাদেরকে যদি সারাক্ষণ ওই ক্যারেক্টারই দেওয়া হয়, তাহলে কিন্তু সে খুব তাকে লিমিট করা হয়ে যাবে, মানে তাকে অ্যাজ অ্যান আর্টিস্ট এক্সপ্যান্ড করতে দেওয়ার সুযোগটা তখন সীমিত হয়ে যায়। সালমান শাহের কথা হচ্ছে যে তিনি সবসময় হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক হিরোজ অফ অফ ব্যাক ইন দ্যাট টাইম, ইন দ্যাট টাইম। এবং যেহেতু তার স্টাইলটা এত ভার্সেটাইল ছিল এবং তার স্টাইলটা হুম এতটা হুম হুম হুম। ইমেন্স না, ছিল, আমি আমি এখন আমি 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 তোমার, হ্যাঁ, আমি তোমার উত্তরটা নিলাম, অর্ধেকটা নিলাম। আমি আমি মনে হয় বোঝাতে পারিনি। ধরো আহ, সালমান শাহের সময় ভিউ কার্ডের চলন ছিল, বিভিন্ন স্টাইলের হ্যাট এবং তার ব্যান্ডেনার একটা ব্যাপার ছিল। এটা তার লাইফস্টাইলের ব্যাপার। সে কিন্তু অনেক রকম ভার্সটাইল কাজ করেছে। তাসকিনও অনেক রকম নিজেকে ভাঙতে চায়, বারবার ভাঙতে চায়। শুধু তাসকিন, আমি ইন জেনারেল কথা চিন্তা মানে বলছি। ধরো এমন এমন কোনো ঘটনা ঘটে নাই, ধরো শাফিন আহমেদের রুমাল, গিটারে সে রুমাল বাঁধে, এটা একটা সিগনেচার। পাশ্চাত্যেও আরো দু তিনজন রুমাল বাঁধে, কিন্তু বাংলাদেশে রুমাল বাঁধছে শাফিন আহমেদ। So, আমি আমি ওই প্যাটার্ন থেকে বলছি যে ঠিক আছে, তাসকিন এই ফ্রেমের চশমাটা পরে আছে, এই ফ্রেমটার নাম তাসকিন ফ্রেম হয়ে যাবে। তো এটার জন্য আসলে আমাদের ওই ওই রকম আহ, মানে ড্রেস ডিজাইনার, ওই রকম গবেষণা টিম তরুণরা আছে কিনা, এটার প্রয়োজন কিনা, আমি ওই পয়েন্টটা অবশ্যই বলতে প্রয়োজন। চাচ্ছি যে অবশ্যই, এটা খুব ডেফিনেটলি প্রয়োজন, ডেফিনেটলি টু প্রয়োজন। মাচ নিডেড, এটা ক্রাইং নিডেড। একটা একটা কারণ তোমাদের দেখে তোমার বলা হয় যে তোমরা, তোমাদের দেখে মানুষ স্টাইল শিখবে, কিন্তু আমরা কি প্রত্যাশা করতে পারি না যে তোমার নতুন ছবি রিলিজের সাথে সাথে তোমার ওই সিগনেচার চশমার ফ্রেমটার বিক্রি বেড়ে যাবে? তুমি যেই টি শার্টটা পরেছিলে, ওই টি শার্ট ছেলেরা বেশি কিনে মেয়েদের সাথে প্রেম করতে যাবে। আমি ওই পয়েন্টের কথা বলছি, যে এটা খুব জরুরি কিনা এই এই বিষয়গুলো ভাবা। হ্যাঁ, এটা অবশ্যই, এটা তো প্রত্যেকটা মানুষের একটা একটা স্পেসিফিক স্টাইল, একটা স্টাবলিশ করাটা সবারই ইচ্ছা থাকে অ্যাজ এন আর্টিস্ট, আর আমরা চাই যে মানুষ সবসময় ইন্সপায়ার্ড হোক আমাদেরকে দেখে। আই থিঙ্ক ইটস এ ম্যাটার অফ টাইম, এটা ইভেন্চুয়ালি হবে, এবং সবারই তো একটা নিজস্ব একদম। স্টাইল থাকে। আমি যেটা আমার মনে হয়, আমি যে যতটুকু করতে পেরেছি সেটা হচ্ছে আমার প্রথম ছবি রিলিজের পর ভিলেনের যদি শুধু স্টাইল এলিমেন্ট যদি না ধরি, বা একটা স্পেসিফিক একটা অবজেক্টের কথা যদি না ধরি, হুম 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 ভিলেন ভিলেনের যেই গতানুগতিক একটা ফরম্যাট ছিল বাংলাদেশে, সেটা ভেঙেছে তুমি, কারেক্ট, হ্যাঁ। এটা কিছুটা হলো, এটা আমার কথা না, এটা হচ্ছে ভিউয়ার্সদের কথা, তারা বলেছে যে হ্যাঁ হুম একটু ডিফারেন্ট কিছু এসছে, বা ভিলেনের যে একটা সার্টেন একটা লুক সবসময় থাকে, যে বিকজ ব্যাড লুকিং পিপল ক্যান বি গুড, ব্যাড পিপল ক্যান বি গুড লুকিং টু, গুড পিপল ক্যান বি ব্যাড লুকিং টু। হ্যাঁ, হ্যাঁ, আমি এটা বলছি আর কি। সো আর আর প্রত্যেক আর নেগেটিভ মানুষের তো অনেকগুলো লেয়ার থাকে, ওদের লেয়ার গুলো কেউ এক্সপোজ করতে চায় না বা এক্সপ্লোর করতে চায় না, কিন্তু ওই লেয়ার গুলো আসলে মানুষকে দেখানো উচিত। হ্যাঁ, তো ওই দিক থেকে আমার মনে হয় আমি ফ্রম অ্যান অ্যাক্টিং পার্সপেক্টিভ আমি হয়তো কিছুটা ডিফারেন্স মেক করতে পেরেছি, যেটা আমাকে সাস্টেন করতে হবে। আর যেসব আর্টিস্ট এই মুহূর্তে আছেন আমাদের দেশে, তাদের সবার আছে স্পেসিফিক একটা স্টাইল, কিন্তু ওইটা ওইভাবে আসলে যদি আমরা কম্পারিজন করে দেখি সালমান শাহের সাথে বা তার স্টাইলের সাথে, ওইভাবে হয়তো ইদানিং হচ্ছে না, বা ওইভাবে হয়তো এইভাবে দেখা যায় না। কিন্তু এটা দরকার, এটা আমার মনে হয় অ্যাজ এন আর্টিস্ট এটা সবারই থ্যাংক থাকা ইউ। দরকার। আমার আমার এই এই স্টেটমেন্টটা একটু নেয়ার ছিল যে আসলে এই টপিকটা নিয়ে আলোচনাও করা উচিত। কেন এগুলো নিয়ে ভাববে না এন্টার ইউনিট? লাইক ধরো তোমরা ফোর্স মানে ডিফেন্স নিয়ে কাজ করছো, ঢাকা অ্যাটাক, মিশন এক্সট্রিম, তোমরা আর এটা যেহেতু দুই বন্ধু ডিসকাস করছি তোমার সাথে আজকে, ধরো এটা আমার অবজারভেশন যে ঢাকা অ্যাটাকের পরে হয়তো ডিফেন্সের এমন একটা লুক দিলে সমস্ত র্যাব অফিসার হয়তো ওইটা ফলো করা শুরু করলো। দ্যাটস দ্য স্পিরিট হওয়া রাইট, উচিত ফিল্মের। হ্যাঁ, যে এক্স্যাক্টলি, ঠিক আছে, মিশন এক্সট্রিমের পরে হয়তো বাংলাদেশ পুলিশের পোশাকের একটা ডিজাইনের কর্নার চেঞ্জ হয়ে গেল।
বিকজ অফ মিশন এক্সট্রিম যে একটু হিরোইক লুক নিয়ে এসছে। সো এই বিষয়গুলো আসলে ফিল্ম তো আসলে মানে বলে না ভাবনারও ভাবনার চাইতেও বেশি, মানে মানে বিয়ন্ড দ্য ইমাজিন, মানে সো ফিল্ম তো তাই। ফিল্ম আসলে তামিল ভাই যেটা করে সেটা হচ্ছে ফিল্ম ইটসেলফ ক্যানট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। মানে একটা মানুষ হলে যে সিনেমা দেখেই যে বেরিয়ে পুরো দুনিয়া চেঞ্জ করে ফেলবে, বা আমরা ছবিতে না। সবসময় একটা পজিটিভ মেসেজ দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ, হুম, কিন্তু হুম, ফিল্ম যেটা করে, ফিল্ম ক্যানট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, বাট ফিল্ম ক্যান চেঞ্জ দ্য কনসেপ্ট অফ আ পিপল, হ্যাঁ, উইচ ক্যান হেল্প টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। যেমন একটা মানুষ correct. সিনেমা হল থেকে বেরিয়ে ফিল্মটা নিয়ে কথা বলে, বা ফিল্মটার প্লটটা নিয়ে কথা বলে, ফিল্মটার কনসেপ্টটা নিয়ে কথা বলে, বা যে মেসেজটা আমরা পোর্ট্রে করতেছিলাম ওটা নিয়ে কথা বলে। উই ওয়ান্ট টু স্টার্ট অ্যান আইডিয়া, উই ওয়ান্ট টু স্টার্ট আ কনসেপ্ট বাই বাই শোকেসিং গুড ফিল্মস। তো একটা ফিল্মের যখন ওভারঅল মেকিং ভালো হয়, বা আমরা যখন একটা মেসেজ স্টোরি টেলিং এর মাধ্যমে ভালো মতো আমরা এক্সপ্রেস করতে পারি টু আওয়ার ভিউয়ার্স, তখন আমরা সবসময় চাই যে ওইটা নিয়ে একটা কথা শুরু হোক, একটা বাজ শুরু হোক, এবং একটা মেবি ইভেন্চুয়ালি, যদি ইটস এ লং শট, ইভেন্চুয়ালি আমরা কমিউনিটিতে বা আমরা এনভায়রনমেন্টে একটা চেঞ্জ আনতে পারি। এটাই আমাদের অ্যাজ এ ফিল্ম মেকিং, ফ্রম ফিল্ম মেকিং পার্সপেক্টিভ, এটা আমাদের ইচ্ছা থাকে। বাট ফিল্ম ইটসেলফ ক্যানট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, মানে অবশ্যই, অবশ্যই সমাজ পরিবর্তনের এটা হাতিয়ার না, কিন্তু সমাজকে প্রভাবিত করতে পারে, সমাজের মানুষকে একটা ফ্যান্টাসিতে রাখতে পারে, একটা বাড়তি আনন্দ দিতে পারে। যেমন ক্যাপ্টেন আমেরিকার পরে ক্যাপ্টেন আমেরিকার অনেক এলিমেন্ট বিক্রি হয় সারা ওয়ার্ল্ডে, সেটার একটা বিজনেস ভাবেলিটি। আমরা বলছি না অত বড় বিজনেসের প্লট বাংলাদেশের কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবে, কিন্তু ছোট ছোট করে ভাবতে পারি ওই জায়গা থেকে, যেহেতু তোমরা চেঞ্জ আনছো এবং তাসকিনরা সেই চেঞ্জের মানে একেবারে শুরুর দিককার, একেবারে তুমি নিজে ভিলেন ক্যারেক্টারের ডাইমেনশন ভেঙে চুরে এখন অনেকে তাসকিনের মতো ভিলেন ক্যারেক্টার করতে চায় বা আসছে, ভাবছে কেউ। তো সেই জায়গা থেকে আমি খুব ওর দিয়ে একটা আলোচনা হলো তাসকিনের সাথে। তাসকিন, আহ, দেশে ফিরে এখনকার তোমার সাথে বলা হয় যে জুটি গড়া নিয়ে এখনকার অনেক হিরোর ব্যাপারে একটু উন্নাসিকতা থাকে। তুমি কোন পক্ষে? তুমি কি কোনো হিরোইনের সাথে যদি বিজনেস ভাইবেল হয় তাহলে একটা না অনেকগুলো কাজ করতে চাও, নাকি অনেক নায়িকার সাথে অনেকগুলো ছবি করতে চাও? না, কখনোই অনেকগুলো নায়িকার সাথে অনেকগুলো ছবি করতে চাই না, যদি ওইটা আমার নলেজ যদি ওটা ইমপ্রুভ না করে, বা আমার এক্সপিরিয়েন্স যদি ইমপ্রুভ না হয়, তাহলে সবার সাথে করতে চাই না। আম, তবে আমার বেশ কিছু ভালো ভালো আর্টিস্ট সাথে কাজ করার এখন পর্যন্ত সুযোগ হয়েছে। আম, যেমন আহ, বেশ বেশ কয়েকজনের সাথে আলহামদুলিল্লাহ হয়েছে এখন পর্যন্ত কাজ করার সুযোগ সুবিধা। তো ওই দিক থেকে যদি চিন্তা করি, তাহলে আমাদের তো একজনের সাথে একজনের দেখা হয়ে যায় সবসময়। যখন আমরা নতুন একটা ছবি হুম, আনতে, দেখা যায় যে আগে কাজ করা হচ্ছে তার সাথে, আবারও তার সাথে একটা নতুন কাজ করা হচ্ছে। আই উড লাইক টু ওয়ার্ক উইথ ওয়েল ওয়েল সেন্সিবল অ্যান্ড যারা আসলে ছবিকে ভালোবাসেন, বা কাজের প্রতি যারা খুব, যেসব আর্টিস্টরা খুবই মনোযোগী, এবং যাদের থেকে আমি শিখতে পারবো, বা যাদের থেকে আমি উৎসাহটা পাবো, এন্ড ভাইস ভার্সা, শুধু সেই ধরনের আর্টিস্টদের সাথে আমার পার্সোনালি কাজ করার ইচ্ছা। আর যদি এই ক্ষেত্রে যদি একটা জুটি হয়ে যায়, যেমন আমার রিসেন্ট একটা ছবিতে আহ, রোশানের সাথে 2-3টা ছবি করা হয়েছে, সিয়ামের সাথে 2-3টা ছবি করা হয়েছে, আর একজন শুভর সাথে দুটোরও জি। বেশি ছবি, 2-3টা ছবি করা হয়েছে। সো এরকম হয়ে যায় আর কি, দেখা তো দেখা একটু হয়ে যায়। অ্যাক্টর টু অ্যাক্টর, আমি একটু অ্যাক্টর অ্যাক্ট্রেসের জুটির কথা শুনতে যাচ্ছি, একটু একটু রোমান্স দাও না। আহ, তোমার সাথে দেখো, তোমার সাথে তুমি সিয়ামের সাথে জুটি করছো, রোশানের সাথে, শুভর সাথে, অল আর অ্যাক্টর। তো একটু আমি তো জানি যে শুধু ড্যাশিং হিরো না তাসকিন, এটা রোমান্টিক হিরো। তো রোমান্টিক হিরোর ক্ষেত্রে কার সাথে তুমি লং টার্ম জুটি করতে চাও? ওইটা পূর্ণিমা, ওইটা তো পূজা আমাকে ছেড়ে। তো বাংলাদেশ ভিলেন হিসেবে ভালোবেসে ফেলেছে এখন। আমাকে তো সুযোগটা দিতে হবে যে সেটা একটা এমন কোনো অবস্টাকল কিনা? ক্যারেক্টার। এটা কি একটা অবস্টাকল কিনা? নট রিয়েলি, ফ্রম অ্যান অ্যাক্টিং পার্সপেক্টিভ এটা অবস্টাকল না। কিন্তু এগেন আমি যেটা বলবো, আমি তো পার্সোনালি সবসময় চাই যে আমি ভার্সেটাইল ক্যারেক্টার করতে চাই। আর আমাকে সুযোগটা দিতে হবে যে ক্যারেক্টার আর্টিস্ট, আমি সবসময় হতে চাই একজন ক্যারেক্টার আর্টিস্ট, হ্যাঁ, হিরো বা ভিলেনের থেকে আই ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্টর ফার্স্ট, যেটা সবসময় বলি বা বিশ্বাস করি। আম,
তো আসলে না, আমি আমি এই মুহূর্তে আমার 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 মনে পড়ছে না যে স্পেসিফিক কারোর সাথে জুটি করার ইচ্ছা বা কিছু। I don't know, maybe in the future যদি আহ, খাতির এরকম যাক, হয় ঠিক তাহলে। আছে। তাসকিনের বিয়ের খবর ঢালাওভাবে প্রকাশের পর অনেকেই নাকি সুইসাইডাল অ্যাটাকে চলে গিয়েছিল, অনেকভাবে ফেরাতে হয়েছে। তো ফিমেল ফ্যান বেজে একটা সমস্যা হয়ে গেছে কিনা? না আসলে হয়নি তো, আমি যতটুকু দেখি হয়নি তো। না, আমি ওই আমি আসলে জানি না এই কথাটা কতটুকু সত্যি, হতেও পারে আবার নাও হতে পারে। আমি পার্সোনাল রিলেশনশিপ অথবা বিয়ে শাদী এগুলো তো আসলে পার্ট অফ লাইফ, এগুলো হতেই পারে, এগুলো খুবই স্বাভাবিক। আর একজন আর্টিস্টকে বিভিন্ন বিভিন্ন মানুষ, দর্শক শ্রোতা ভালোবাসতেই পারে, ইন্সপিরেশন দিতেই পারে, যেটা আমরা সবাই চাই। কিন্তু এটাকে কখনো একটা পার্সোনাল লেভেলে নিয়ে না যাওয়াই ভালো, এবং নিজেকে সেলফ হার্ম না করাটাই ভালো আমার মনে হয়। ইটস অ্যান ইমোশনাল থিং, এন্ড প্র্যাকটিক্যালিটি কে আমি সবসময় বেশি প্রাধান্য দিই ইমোশনের দিক থেকে। ইটস এ ম্যাটার অফ ম্যাচুরিটি এন্ড চাইল্ডিশনেস। সো না, আমি আসলে ফিমেল ভক্ত বা মেল ভক্ত কতটা কমেছে বা বেড়েছে আমি তো জানি না, কিন্তু আমার মনে হয় অ্যাজ অ্যান আর্টিস্ট আমি যদি মানুষের থেকে ভালোবাসার জন্য পেয়ে থাকি, যেটা তারা আমাকে প্রথম দিন থেকে দিয়ে এসছে, তাহলে দ্যাট শুড বি এনাফ ফর। ফাইন। যেমন আমি একটু রেফারেন্স দিয়ে বলি, নিউ ইয়র্কে তোমার এক ভক্ত আছে, সে ভক্তের নাম আহ, মানা আছে, কিন্তু তোমার ভীষণ ডাইহার্ড ফ্যান। সে চায় যে কোনো একটা প্রোগ্রামে শুধুমাত্র 10 থেকে 15 মিনিট ধরে তোমার চোখটা শুধু দেখতে থাকবে। সো আমাকে যখন আমি বললাম যে তাসকিন আমার লাইভে আছে, সো এই যে এগুলো আসলে ফ্যানদের একটা বড় ভালোবাসা। পাশাপাশি যে এমন ঈশ্বরের দেখো, তবে এটা কি অনেকের নজর লেগে গেল কিনা তোমার চোখের প্রতি? আজকে যখন কথা বলছি তোমার আহ, মানে আই রিলেটেড একটা সার্জারির কথা শুনলো, এটা খুবই মন খারাপ হয়েছিল। পাশাপাশি আমার তখনই মনে হয়েছিল যে চোখ নিয়ে প্রশংসা বা প্রশ্ন করলে তাসকিন রেগে যেত। এবং যখন শুনলাম যে চোখেরই আসলে সমস্যাটা হয়েছে, তো অনেকের নজর চলে গিয়েছিল চোখের প্রতি। এজন্য চোখে এই মানে থাকে না যে নজর লেগে যাওয়া, ব্যাপারটা কিভাবে দেখো? ফেট, কপাল। এটা আমি শুনেছি আসলে, যে আমাকে মজা করে বলেছে কয়েকজন যে চোখে নজর লেগে গেছে। আমি তো জানি না এই জিনিসটা কতটা, আই উড লাইক টু বি সুপারস্টিশিয়াস, কিন্তু আসলে চোখটা তো হচ্ছে একটা ক্যামেরার মতো, ক্যামেরাটার ফিল্মটা কতটা ভালো, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। আমার আসলে চোখের কোনো সমস্যা হয়নি, আমার অপটিক্যাল নার্ভটা যেহেতু একটু চাপ হুম, হুম, পড়েছে, বলেছেন। সেই জন্য চোখটা মানে চোখ থেকে ইনফরমেশনটা অপটিক্যাল নার্ভের মাধ্যমে ব্রেইনে যায়, তখন ওই ইনফরমেশনটা ট্রান্সমিট করে আমরা দেখতে পারি ঠিক মতো। সো আমি জানি না আসলে নজর নজর লেগে যাওয়াটা, আই এম নট শিওর এই জিনিসটা কতটা রিয়েলিস্টিক। বাট আমার মনে হয় আসলে আমার চোখ তো 8-10 জন মানুষের চোখের মতোই, সবাই চোখ ইজ দ্য বিগেস্ট গিফট। যেহেতু এটা একটু হয়তো ইন টার্মস অফ অ্যাপিয়ারেন্স একটু ডিফারেন্ট ছিল বা আছে, এদিক থেকে হয়তো মানুষ একটু পছন্দ করেছে, ভালোবেসেছে বেশি। কিন্তু I don't know, it's থ্যাংক unfortunate. ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তাসকিন। অনেক ভালো থাকো, খুব জলদি একেবারে ফিট হয়ে দেশে ফেরো। অনেক অনেক কাজ দেবার বাকি আছে এবং সেগুলো অবশ্যই। দেখতে চাই আমরা। সো দিস ইজ মি তানভীর, ওয়ার বাডি। সো কেমন লাগলো থ্যাংক আড্ডা ইউ, দিতে? এবং থ্যাংক ইউ। আমি তো খুবই সবসময় আমি প্রচন্ড এনজয় করি আপনার শোজ, এবং মানুষ হিসেবে আপনি আমার অসম্ভব পছন্দের এবং ভালোবাসার একজন মানুষ, and you have been a very big inspiration to me. So thank you very much. বিয়ে থেকেও আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ, উইশ ইউ গুড লাক। আমরা সাইন আপ করছি। থ্যাংক ইউ। দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো প্রিয় দর্শক, তাসকিনের সাথে এই আলাপটি, এই সেশনটি মূলত তার যে চোখের নার্ভের অপারেশনের যে ভুল বোঝাবুঝি ছিল, পাশাপাশি সেটি খণ্ডায়ন করা এবং পাশাপাশি নতুন কাজ নিয়ে তার যে অবজারভেশন। ফিল্ম ইন্ডাস্ট্রির তরুণ তারকাদের ভেতরে সবাই খুব বেশি সুদূর প্রসারী না, এটা সত্য। তাসকিন তাদের ভেতরে ব্যতিক্রম। তার কথাবার্তা বা ইন্টারসেশন যারা শুনলেন 1 ঘন্টার, তারা নিশ্চয়ই বুঝেছেন। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার পাশে মানুষটিকে। আল্লাহ হাফিজ।